আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটি সকল প্রকার ফ্রেজের উপর একটি বিস্তারিত ক্লাস। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফ্রেজ সম্পর্কিত প্রশ্নের উত্তর করতে শেষ পর্যন্ত দেখুন। ভিউয়ার্স, এই ক্লাসটি এমনভাবে সাজানো হয়েছে, যদি আপনারা এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখেন তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো ফ্রেজ রিলেটেড আসে সেগুলো খুব সহজে উত্তর করতে পারবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং ফ্রেজ দিয়ে শত শত সেন্টেন্সেস নিজেই তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই দেখুন ফ্রেজ কি। ফ্রেজ হচ্ছে কোনো সেন্টেন্স বা ক্লজে ব্যবহৃত একটি শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট এবং ভার্বের কোনো সমন্বয় থাকে না, এবং এটি সেন্টেন্স বা ক্লজে পার্টস অফ স্পিচের মতো কাজ করে, কিন্তু এটি সম্পূর্ণ সেন্স বা থট দিতে পারে না। তো ভিউয়ার্স, এই সংজ্ঞার মধ্যে দুইটি বিষয় গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের কোনো সমন্বয় থাকে না, অর্থাৎ সাবজেক্ট থাকলে মেইন ভার্ব থাকে না, আবার মেইন ভার্ব থাকলে সাবজেক্ট থাকে না, সাবজেক্ট ভার্বের কোনো কম্বিনেশন থাকে না। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ সেন্স বা থট দিতে পারে না, সম্পূর্ণ সেন্স বা থট দিতে পারে না, এবং এটি কিন্তু পার্টস অফ স্পিচের মতো কাজ করে। তো একটি সেন্টেন্স দিয়ে বিষয়টি ক্লিয়ার করা যাক। তো ভিউয়ার্স দেখুন, এই একটি সেন্টেন্স যে সাম courageous boys are jumping over the old white wall as fast as possible. তো এটা একটা সম্পূর্ণ সেন্টেন্স এবং শব্দগুচ্ছ রয়েছে, তাহলে কিন্তু এটি সম্পূর্ণটুকু মিলে একটি সেন্টেন্স। কিন্তু এই সেন্টেন্সের অনেক পার্টস রয়েছে, যদি আমরা ভেঙে বলি তাহলে এরকম হবে সাম courageous বয়েজ, কিছু সাহসী বালকেরা। তো ভিউয়ার্স দেখুন, এখানে কিছু সাহসী বালকেরা, এটা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে? করছে না, কিন্তু একগুচ্ছ শব্দগুচ্ছ সাম courageous বয়েজ, কিছু সাহসী বালকেরা, সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। সব কিছু সাহসী বালকেরা কি, আর কোনো তথ্য নেই, শুধু কিছু সাহসী বালকেরা। যদি বলি আর জাম্পিং, তাহলে কিছু সাহসী বালকেরা আর জাম্পিং, লাভ দিচ্ছে। এখানে কিন্তু ভার্ব রয়েছে, মেইন ভার্বই রয়েছে, কিন্তু এই অংশের মধ্যে কোনো সাবজেক্ট নেই। তাহলে একগুচ্ছ শব্দ যেখানে সাবজেক্ট এবং ভার্বের কোনো সমন্বয় নেই, কিন্তু একগুচ্ছ শব্দ। আর জাম্পিং অর্থ দিচ্ছে, কিন্তু সম্পূর্ণ অর্থ দিচ্ছে না, যে আর জাম্পিং লাফাচ্ছে। কিসের উপর দিয়ে লাভ দিচ্ছে? ওভার দ্য ওল্ড হোয়াইট ওয়াল, মানে পুরাতন সাদা ওয়ালের উপর দিয়ে লাভ দিচ্ছে। তাহলে এই যে একগুচ্ছ শব্দ, আপনি যদি কাউকে এইটুকু শুধু বলেন যে পুরাতন সাদা ওয়ালের উপর দিয়ে বা উপর, তাহলে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। যে পুরাতন সাদা ওয়ালের উপর দিয়ে, এটা কি, এটা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না, কিন্তু একগুচ্ছ শব্দ। আবার এর মধ্যে সাবজেক্টও নেই, কোনো ভার্বও নেই, কিন্তু একগুচ্ছ শব্দ। এটাই হচ্ছে ফ্রেজ। আবার যদি বলি ওল্ড হোয়াইট, যেমন এখান থেকে ওল্ড এবং হোয়াইট যদি আমি আলাদা করে বলি, এটিও কিন্তু একটি ফ্রেজ, ওল্ড হোয়াইট। এটি অ্যাজেক্টিভ ফ্রেজ, কারণ সব এর তথ্য দিচ্ছে ওয়াল সম্পর্কে। ওয়াল হচ্ছে একটি নাউন, আর নাউন সম্পর্কে তথ্য দিলেই সেটি হয়ে যাবে অ্যাজেক্টিভ ফ্রেজ, কিন্তু একগুচ্ছ শব্দ, সাবজেক্টও নেই, ভার্বও নেই। আবার যদি বলি অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব, তো এটিও একটি ফ্রেজ, একগুচ্ছ শব্দ যেখানে সাবজেক্ট এবং ভার্বের কোনো কম্বিনেশন নেই, সাবজেক্টও নেই, ভার্বও নেই, কম্বিনেশন তো দূরের কথা। তাহলে এগুলো হচ্ছে ফ্রেজ। আমি আরেকবার বলি, সাম courageous বয়েজ, এটা একটা নাউন ফ্রেজ। আর জাম্পিং কেন নাউন ফ্রেজ সেটি বিস্তারিত আলোচনা করেছি, ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর জাম্পিং এটা একটা ভার্ব ফ্রেজ।
ওভার দ্য ওল্ড হোয়াইট ওয়াল, এটা হচ্ছে অ্যাডভার্ব প্রেপোজিশনাল ফ্রেজ। ওল্ড হোয়াইট আলাদা করে লিখলে এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। তো কেন এই ফ্রেজগুলোর নাম এরকম, সে বিষয়টি এই ক্লাসটি বিস্তারিত দেখলে বুঝতে পারবেন। তো এইগুলো তো ফ্রেজ। এখন তাহলে ক্লজ এবং সেন্টেন্স কি সেটিও কিন্তু জানা দরকার এই ক্লাসে। তো ভিউয়ার্স দেখুন, ক্লজ এবং সেন্টেন্স আসলে কি। ক্লজ এবং সেন্টেন্স উভয়েরই সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে। সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশনটা থাকে, মানে সাবজেক্টও থাকে, ভার্বও থাকে। সেটাই হচ্ছে সেন্টেন্স অথবা ক্লজ। কিন্তু ক্লজ স্বাধীন এবং নির্ভরশীল উভয়ই হতে পারে। যদি সেন্টেন্স হয় তাহলে সেটি সবসময় স্বাধীন, একা একা বসতে পারে। আর ক্লজ হলে সেটি কিন্তু স্বাধীনও হতে পারে, আবার নির্ভরশীলও হতে পারে, উভয়ই হতে পারে। ক্লজটি স্বাধীন এবং নির্ভরশীল উভয়ই হতে পারে। কিন্তু ক্লজ এবং ফ্রেজের মধ্যে যে মিল সেটা হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন থাকে। সাবজেক্টও থাকে, ভার্বও থাকে, একটি কম্বিনেশন থাকে। সেটাই হচ্ছে ক্লজ এবং সেন্টেন্স। এখন আরেকটু বিস্তারিতভাবে দেখা যাক। যদি বলি, যখন আমি কলেজে যাচ্ছিলাম তখন আমি একটি দুর্ঘটনা দেখলাম। এই টোটাল অংশটুকু মিলে একটা সেন্টেন্স পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। ইংরেজি করলে হয়ে যাবে, while I was going to college I saw an accident। এই সেন্টেন্সের মধ্যে দুইটা ক্লজ রয়েছে। একটি হচ্ছে while I was going to college, আরেকটি হচ্ছে I saw an accident। তাহলে এই দুইটি ক্লজ মিলে হয়েছে একটি সেন্টেন্স, while I was going to college I saw an accident। তো while I was going to college এবং I saw an accident, তাহলে এই ক্লজের নাম কি? প্রথমটি ডিপেন্ডেন্ট ক্লজ আর দ্বিতীয়টি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কেন? এর কারণটি হচ্ছে, যখন আমরা বলবো যে যখন আমি কলেজে যাচ্ছিলাম, তখন কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে না। আপনি যদি বলেন যে যখন আমি কলেজে যাচ্ছিলাম এইটুকু বলে যদি থেমে যান, তাহলে কি সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না। আপনি যদি কাউকে বলেন যে যদিও আমার একটা কম্পিউটার আছে, তবুও দিয়ে আরেকটি অংশ আপনি দেননি, শুধু বলেছেন যদিও আমার একটা কম্পিউটার আছে, এটি একটি ক্লজ এবং এটি ডিপেন্ডেন্ট ক্লজ। আরেকটি অংশ দরকার সম্পূর্ণ সেন্স হওয়ার জন্য। ঠিক একইভাবে যখন আমি কলেজে যাচ্ছিলাম এই অংশটুকু বললে সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না, সেজন্য এটি ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ নির্ভরশীল। আর দ্বিতীয়টি আই স অ্যান অ্যাক্সিডেন্ট, আমি একটা দুর্ঘটনা দেখলাম, এটি সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে, কোনো সমস্যা নেই, আই স অ্যান অ্যাক্সিডেন্ট। এই যখন বলাতে এটি সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, কারণ তখন দিয়ে আরেকটি অংশ দরকার হবে, সেজন্য সেটি ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ নির্ভরশীল। আর আমি একটি অ্যাক্সিডেন্ট দেখলাম, আমি একটি দুর্ঘটনা দেখলাম বা দেখেছিলাম, এটা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে, সুতরাং এটি ইনডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন ক্লজ। আর স্বাধীন ক্লজ একটি সেন্টেন্স। তো এখানে আরেকটি বিষয় দেখুন, সেটি হচ্ছে ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট করলে হয়ে যাবে ফ্রেজ। যদি এখানে যে ফাইনাইট ভার্বটা রয়েছে আই ওয়াজ গোয়িং, তো যেই ভার্ব দেখে টেন্স বোঝা যাবে সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব। দেখুন ওয়াজ গোয়িং দেখে বোঝা যাচ্ছে এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেজন্য এটি ফাইনাইট ভার্ব। আর এই ফাইনাইট ভার্বকে যদি আমরা নন ফাইনাইট করি তাহলে কিন্তু সেটি ফ্রেজ হয়ে যাবে। যেমন যদি বলি কলেজে যাওয়ার সময় আমি একটি দুর্ঘটনা দেখলাম, এখানে দেখুন কলেজে যাওয়ার সময়, এখানে কোনো সাবজেক্ট নেই, ভার্ব রয়েছে, সেটিও নন ফাইনাইট ভার্ব হয়ে রয়েছে, মেইন ভার্ব নেই, তাহলে এটি ফ্রেজ হয়ে যাচ্ছে। তো ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট করলে সেটি কিন্তু ফ্রেজ হয়ে যাবে। তার মানে হচ্ছে যে ফাইনাইট ভার্ব থাকতে হবে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, অর্থাৎ মেইন ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব এবং সাবজেক্টে যখন সমন্বয় থাকবে সেটিই হচ্ছে ক্লজ। আর যখনই থাকবে না সেটি হয়ে যাবে ফ্রেজ। যখন আমি কলেজে যাচ্ছিলাম, এটাকে যদি আমি উঠায়ে দিই, শুধু কলেজে যাওয়ার সময় যদি বলি, তাহলে কিন্তু দেখুন কে কলেজে যাওয়ার সময় সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, তখনই সেটি হয়ে যাবে
ফ্রেজ যেমন ওয়াইল গোয়িং টু কলেজ, এখানে দেখুন আমি আর নেই, শুধু বলা আছে ওয়াইল গোয়িং টু কলেজ, কলেজে যাওয়ার সময়। আই স অ্যান অ্যাক্সিডেন্ট, আমি একটা দুর্ঘটনা দেখেছিলাম। এটি তৈরি হয়েছে ফ্রেজ এবং ক্লজ দিয়ে। এই অংশটুকু ফ্রেজ আর এই অংশটুকু হচ্ছে ক্লজ। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্য এবং সেন্টেন্সের মধ্যে পার্থক্য। সেটা হচ্ছে, আমি আরেকবার বলি, ক্লজ টোটাল অংশটুকু মিলে হয়েছে একটি সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে দুইটি অংশ রয়েছে, দুটি অংশের নামই হচ্ছে ক্লজ, কারণ সাবজেক্ট এবং ভার্বের সমন্বয় রয়েছে, সাবজেক্ট ভার্বের সমন্বয় রয়েছে, সাবজেক্ট ভার্বের সমন্বয় রয়েছে। এবং এর মধ্যে একটি আবার ডিপেন্ডেন্ট ক্লজ আর একটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেই ক্লজটি একা একা অর্থ প্রকাশ করতে পারে, অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়, সেটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যেটি এরকম পারে না, সেটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর আপনি যখন এই ফাইনাইট ভার্বকে যখন নন ফাইনাইট করে দেবেন, তখন কিন্তু সেটি হয়ে যাবে ফ্রেজ। এই বিষয়টি বুঝতে পেরেছেন আশা করি। এখন ফ্রেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখতে থাকুন। ফ্রেজ সাবজেক্ট এবং ভার্বের সমন্বয়হীন শব্দগুচ্ছ, একগুচ্ছ শব্দ যেখানে সাবজেক্ট এবং ভার্বের কোনো কম্বিনেশন নেই, সেটা হচ্ছে ফ্রেজ। এই ক্লাসে 9 প্রকার ফ্রেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। 1. Noun phrase. 2. Verb phrase. 3. Adjective phrase. 4. Adverbial phrase. 5. Prepositional phrase. 6. Conjunctional phrase. 7. Interjectional phrase. 8. Participle phrase. 9. Infinitive phrase. এই ফ্রেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হতে পারবেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিউয়ার্স। প্রথমেই দেখুন নাউন ফ্রেজের বিস্তারিত আলোচনা। নাউন ফ্রেজ, যে শব্দগুচ্ছ সেন্টেন্সে নাউনের মতো কাজ করে, মনে রাখবেন নাউনের মতো কাজ করে, এবং যে শব্দগুচ্ছের হেডওয়ার্ডই থাকবে নাউন, তাকেই নাউন ফ্রেজ বলা হয়। অর্থাৎ যে শব্দগুচ্ছ সেন্টেন্সে নাউনের মতো কাজ করে এবং যে শব্দগুচ্ছের হেডওয়ার্ডই থাকবে নাউন, সেটি হচ্ছে নাউন ফ্রেজ। যেমন ম্যান একটি ওয়ার্ড এবং এটি নাউন। ম্যান মানুষ বা লোক। এখন এই ম্যান হচ্ছে একটি ওয়ার্ড এবং এটি একটি নাউন। কোনো একগুচ্ছ শব্দ নেই, একটি শব্দ রয়েছে, সেজন্য এটি একটি ওয়ার্ড। যদি বলি আ ম্যান, দ্য ম্যান, এনি ম্যান, তখন কিন্তু দেখুন একাধিক শব্দ হয়ে যাচ্ছে, কিন্তু হেডওয়ার্ড কিন্তু ম্যানই থেকে যাচ্ছে। এইগুলো মডিফায়ার ব্যবহার করা হয়েছে। তো দেখুন ডিটারমিনার ব্যবহার করা হবে, মডিফায়ার ব্যবহার করা হবে, মানে মডিফায়ার্স মানে অতিরিক্ত তথ্য দেওয়া হবে যে মানুষ, একজন মানুষ বা লোকটি বা যে কোনো মানুষ। তো ম্যানই হচ্ছে হেডওয়ার্ড, ম্যানটা হচ্ছে নাউন, সেজন্য এগুলো নাউন ফ্রেজ। আবার যদি বলি আরেকটু বড় করে যদি বলি আ হ্যান্ডসাম ম্যান, অ্যান এডুকেটেড ম্যান, আ হাইলি এডুকেটেড ম্যান, তখন দেখুন এই যে হ্যান্ডসাম ম্যান, ম্যানটা হচ্ছে হেডওয়ার্ড, ম্যানটা কিন্তু নাউন। একজন সুদর্শন পুরুষ, তখন কিন্তু এই পুরুষটা হচ্ছে হেডওয়ার্ড এবং হেডওয়ার্ডটা নাউন। আর এগুলো হচ্ছে মডিফায়ার্স, অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে। কার সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে? ম্যান সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে। আর ম্যানটা হচ্ছে নাউন, সেজন্য এইগুলো নাউন ফ্রেজ। আবার যদি বলি অ্যান এডুকেটেড ম্যান, এখানেও ম্যান সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে যে একজন শিক্ষিত মানুষ। আবার হাইলি এডুকেটেড ম্যান, একজন উচ্চশিক্ষিত মানুষ, তখনও কিন্তু এই মানুষই থাকছে হেডওয়ার্ড। আর মানুষটা যেহেতু নাউন, সেজন্য এগুলো নাউন ফ্রেজ। ম্যানের পরেও কিছু শব্দ বসিয়ে ম্যানকে হেডওয়ার্ড রাখা যায়। যেমন আ ম্যান ফ্রম লন্ডন, লন্ডন থেকে আগত একজন মানুষ।
তখন কিন্তু ম্যানের পরে মডিফায়ার্স বসানো হয়েছে, পোস্ট মডিফায়ার্স। তাহলে আ ম্যান ফ্রম লন্ডন, লন্ডন থেকে আগত একজন মানুষ, ম্যানই কিন্তু হেডওয়ার্ড। এই তথ্যগুলো দেওয়া হচ্ছে মানুষকে উদ্দেশ্য করে, সেজন্য ম্যানটা হচ্ছে এখানে হেডওয়ার্ড। এবং এইটি হেডওয়ার্ডটা যেহেতু নাউন রয়েছে, সেই জন্য এ ম্যান ফ্রম লন্ডন টোটাল অংশটুকু কিন্তু একটি নাউন ফ্রেজ। আবার দ্য ম্যান বিসাইড দ্য উইন্ডো, জানালার পাশে যে লোকটি, সেই লোকটি, তাহলে এই লোকটি সম্পর্কে এই তথ্যগুলো দেওয়া হচ্ছে, নাউনের আগে পরে তথ্য দেওয়া হচ্ছে, কিন্তু নাউনই হচ্ছে হেডওয়ার্ড। আবার যদি বলি দ্য ম্যান ওয়াকিং অন দ্য রোড, রাস্তার উপরে হাঁটা লোকটা, তথ্য দেওয়া হচ্ছে আগে দ্য এবং পরে ওয়াকিং অন দ্য রোড, ওয়াকিং অন দ্য রোড, এই তথ্যটা দেওয়া, এই অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে ম্যান সম্পর্কেই, আর ম্যানটা হচ্ছে নাউন, সেজন্য নাউন ফ্রেজ। আবার যদি বলি দ্য ম্যান চিটেড বাই দ্য পলিটিশিয়ানস, রাজনৈতিক নেতাদের দ্বারা প্রতারিত লোকটি, তাহলে এই লোকটিকে উদ্দেশ্য করে এই কথাগুলি বলা হচ্ছে, সুতরাং ম্যানটি হচ্ছে হেডওয়ার্ড। আর ম্যানটি হেডওয়ার্ড, ম্যান যেহেতু নাউন সেজন্য এটি নাউন ফ্রেজ। আবার যদি বলি দ্য ম্যান উইথ হোয়াইট এ হেয়ার, এই সাদা চুলওয়ালা লোকটি, তাহলে কিন্তু এই ম্যান হেডওয়ার্ড, সেজন্য এটিও একটি নাউন ফ্রেজ এবং পরে তথ্য দেওয়া হচ্ছে, সেজন্য এটি পোস্ট মডিফায়ার্স। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে নাউন ফ্রেজে যে বিষয়টি বোঝা যাচ্ছে যে নাউনকে নাউনের মতো কাজ করে এবং শব্দগুচ্ছের হেডওয়ার্ডই থাকে নাউন। দেখুন হেডওয়ার্ড হচ্ছে সব জায়গায় ম্যান 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 ম্যান, এটি হচ্ছে নাউন ফ্রেজ। এখন তাহলে বুঝতে পেরেছেন যে নাউন থাকবে হেডওয়ার্ড এবং তার আগে ও পরে বিভিন্ন মডিফায়ার্স, যেমন ডিটারমিনার্স, অ্যাজেকটিভ, নাউন অ্যাজেকটিভ, অ্যাডভার্ব প্লাস অ্যাজেকটিভ বসতে পারে, বসে নাউনই থাকবে হেডওয়ার্ড, তাহলে বুঝবেন সেটি নাউন ফ্রেজ। তাহলে এখন দেখা যাক নাউন ফ্রেজ কোথায় কোথায় বসতে পারে একটা সেন্টেন্সে, সেই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটি সেন্টেন্সে যে যে পজিশনে নাউন বসে সেখানে নাউন ফ্রেজও বসানো যায়। মানে একটি সেন্টেন্সের মধ্যে যেখানে যেখানে আপনি নাউন বসাতে পারবেন, ঠিক সেখানে সেখানে নাউন ফ্রেজও বসানো যায়। যেমন নাউন ম্যানকে হেডওয়ার্ড হিসেবে যদি ব্যবহার করে একটি সেন্টেন্স আমরা বাংলাতে প্রথমে দেখি, যেমন কিছু ভালো লোক এই কাজটা করেছে, অ্যাজ এ সাবজেক্ট। এখানে দেখুন একটি সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে নাউন বসে। মনে রাখবেন একটি সেন্টেন্সের সাবজেক্ট যদি থাকে তাহলে সেটি নাউন বসবে এবং হেডওয়ার্ড কিন্তু লোক। কিছু ভালো লোক এই কাজটি বা এই কাজটা করেছে, তাহলে কিছু ভালো লোক এটা একটা নাউন ফ্রেজ এবং নাউন ফ্রেজ সাবজেক্ট হিসাবে বসেছে, অর্থাৎ সাবজেক্টের স্থানে সবসময় নাউনই বসে, আর হেডওয়ার্ড হচ্ছে ম্যান। আবার যদি বলি যে সে একজন মানুষকে দেখেছে, তাহলে এই যে একজন মানুষকে দেখেছে, তো এখানে দেখুন কাকে দেখেছে, যদি আমরা কি বা কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে লোকটা সাবজেক্ট হিসাবে বসেছে প্রথম বাক্যে, আর দ্বিতীয় সেন্টেন্সে বসেছে অবজেক্ট হিসাবে, সে এসে সাবজেক্ট, তাহলে সে একজন মানুষকে দেখেছে। যদি প্রশ্ন করি কাকে দেখেছে, তাহলে কিন্তু উত্তর চলে আসছে একজন মানুষকে দেখেছে, সুতরাং একজন মানুষকে এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত। তাহলে দেখুন যে ম্যান হচ্ছে একটি নাউন আসলে সাবজেক্ট হিসেবে বসতে পারে, আবার অবজেক্ট হিসেবে বসতে পারে, আবার একটি নাউন বসতে পারে সে একজন ভালো লোক বা সে একজন ভালো মানুষ, কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। এটা কেন কমপ্লিমেন্ট? কারণ হচ্ছে সে এবং মানুষ একই ব্যক্তি, সেজন্য সেটা কমপ্লিমেন্ট। তাহলে বুঝলেন যে নাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে এবং কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। আবার সে রাকিব সাহেবের একজন বিশ্বস্ত লোক, এটা কিন্তু পসেসিভ অবজেক্ট হিসেবে বসেছে। রাকিব সাহেবের যখন পসেসিভ ফর্ম থাকবে তারপরে যেই শব্দটি থাকবে সেটি নাউন। তার মানে নাউন কোথায় কোথায় বসতে পারে সেই বিষয়টি দেখুন। তারপরে সেন্টেন্সের বসতে পারে আরও আমি একজন ভালো লোকের অধীনে আছি, অ্যাজ অ্যান অবজেক্ট অফ প্রেপোজিশন, এখানে অ্যান হবে। অ্যাজ অ্যান অবজেক্ট অফ প্রেপোজিশন মানে প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে বসতে পারে, যেমন আমি একজন ভালো লোকের অধীনে আছি। তাহলে দেখুন এটা হচ্ছে অধীনে হচ্ছে প্রেপোজিশন এবং প্রেপোজিশনের যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের স্থানে নাউন বসতে পারে। তো ভিউয়ার্স, এখানে যে বিষয়টি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে
একটি নাউন আসলে সেন্টেন্সের কোথায় কোথায় বসতে পারে, যেমন ম্যান হচ্ছে একটি ওয়ার্ড এবং এটি একটি নাউন। এই নাউনটা সাবজেক্ট হিসাবে বসতে পারে এবং অবজেক্ট হিসেবে বসতে পারে এবং কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে এবং পসেসিভ অবজেক্ট হিসেবে বসতে পারে এবং প্রেপোজিশনের যে অবজেক্ট সেটি নাউন বসতে পারে, প্রেপোজিশনের অবজেক্টের জায়গায় নাউন বসতে পারে। তার নাউনের কাজ হচ্ছে এইগুলো, এই পাঁচটি স্থানে সাধারণত নাউন বসে। এখন এই পাঁচটি স্থানের জায়গায় যদি কোনো একগুচ্ছ শব্দ বসে তাহলে বুঝবেন সেটি নাউন ফ্রেজ। এখন বিস্তারিতভাবে নাউন ফ্রেজের ব্যবহার দেখুন। সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজের ব্যবহার দেখুন। যখন সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসে তখন কীরকম সেন্টেন্স হতে পারে, যেমন তার বৃদ্ধ দাদা প্রতিদিন সংবাদপত্র পড়ে। তাহলে এখানে সাবজেক্ট কি, কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে প্রতিদিন সংবাদপত্র পড়ে? তার বৃদ্ধ দাদাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। সুতরাং এই দাদা হচ্ছে এখানে তার বৃদ্ধ দাদা, এটার হচ্ছে সাবজেক্ট হচ্ছে দাদা, আর তার বৃদ্ধ এটা হচ্ছে মডিফায়ার্স, অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে। তো সেজন্য এই তার বৃদ্ধ দাদা এই সম্পূর্ণ অংশটুকু হয়ে যাচ্ছে নাউন ফ্রেজ। হিজ ওল্ড গ্র্যান্ডফাদার, এটা কালার করা হয়েছে যে এটাকে, এই গ্র্যান্ডফাদার হচ্ছে হেডওয়ার্ড আর হিজ ওল্ড গ্র্যান্ডফাদার হচ্ছে সম্পূর্ণ অংশটুকু নাউন ফ্রেজ এবং সাবজেক্ট হিসাবে বসেছে। তাহলে সাবজেক্টের জায়গায় যেহেতু অন্য কোনো ওয়ার্ড কিন্তু বসে না, বসে হচ্ছে নাউন, আর সেই নাউনের স্থানে যদি একগুচ্ছ শব্দ থাকে তাহলে সেটি বুঝবেন নাউন ফ্রেজ। তাহলে এই সেন্টেন্সে তার বৃদ্ধ দাদা প্রতিদিন সংবাদপত্র পড়ে, এখানে তার বৃদ্ধ দাদা হচ্ছে নাউন ফ্রেজ, কারণ সাবজেক্ট হিসাবে বসেছে। আর সাবজেক্ট হিসাবে তো নাউনই বসে, অন্য কোনো পার্টস অফ স্পিচ নয়। সাবজেক্ট হিসাবে সবসময় নাউনই বসে, আর সাবজেক্টের স্থানে বসলেই সেটি বুঝবেন যে নাউন ফ্রেজ। এরকম আরও কিছু এক্সাম্পলস দেখুন, যেমন এখানে বসে থাকা এই 6 জন শিক্ষিত লোক আমার পরিচিত। তাহলে দেখুন এখানে বসে থাকা এই 6 জন শিক্ষিত লোক আমার পরিচিত, শুধু লোক না, অতিরিক্ত তথ্য দিয়ে বলা হচ্ছে যে এখানে বসে থাকা এই 6 জন শিক্ষিত লোক, এরকম তথ্য দেওয়া হচ্ছে। তাহলে দ্য 6 এডুকেটেড পিপল সিটিং হিয়ার, তো দ্য 6 এডুকেটেড পিপল 6 জন শিক্ষিত লোক, সিটিং হিয়ার এখানে বসে থাকা 6 জন শিক্ষিত লোক, আর নন টু মি আমার পরিচিত। তাহলে হেডওয়ার্ড হচ্ছে ম্যান, হেডওয়ার্ড হচ্ছে এখানে পিপল, হেডওয়ার্ড হচ্ছে এখানে পিপল। এই পিপলের আগেও মডিফায়ার্স ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্রি মডিফায়ার্স, আর এই পিপলের পরেও মডিফায়ার্স ব্যবহার করা হয়েছে, এটা পোস্ট মডিফায়ার্স। আর টোটাল অংশটুকু মিলে কিন্তু হয়ে যাবে নাউন ফ্রেজ, কারণ সাবজেক্ট হিসেবে বসলে সেটি হয়ে যাবে নাউন ফ্রেজ। এবং হেডওয়ার্ড কিন্তু পিপল এবং পিপলটা হচ্ছে নাউন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে ধরুন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহজ নয়। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহজ নয়, তাহলে দেখুন কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, যে এই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়াকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। সেজন্য সম্পূর্ণ অংশটুকু হচ্ছে সাবজেক্ট, আর মেইনস হেডওয়ার্ডটা হচ্ছে উত্তীর্ণ হওয়া। ইংরেজি হয়ে যাবে, যেহেতু উত্তীর্ণ হওয়া আ সাউন্ড রয়েছে, সেটা জিরান্ড এবং ইনফিনিটিভ দিয়েও করতে পারেন। তো দেখুন কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি, তাহলে কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট এটা হচ্ছে নাউন ফ্রেজ, কারণ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এর হেডওয়ার্ড হচ্ছে কোয়ালিফাইং। তো আ সাউন্ড রয়েছে সেজন্য জিরান করতে হবে। এটি আপনি ইনফিনিটিভ আকারেও করতে পারেন, এরকম যে টু কোয়ালিফাই ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি। তাহলে কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি, অথবা টু কোয়ালিফাই ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি। তো সাবজেক্ট হিসেবে যখন থাকবে সেখানে আপনি ইনফিনিটিভ ব্যবহার করতে পারেন আ সাউন্ড থাকলে, এবং সেখানে আপনি জিরান্ডও ব্যবহার করতে পারেন। তাহলে জিরান্ডও হয়ে যেতে পারে নাউন ফ্রেজ এবং ইনফিনিটিভ হয়ে যেতে পারে নাউন ফ্রেজ, যদি সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। সাবজেক্ট হিসেবে যাই ব্যবহৃত হবে সেটি হয়ে যাবে নাউন ফ্রেজ, এবং সাবজেক্টের স্থানে নাউনই বসে। নেক্সট, কালো ব্যাগওয়ালা এই খুব লম্বা লোকটা তাকে অপমান করেছে। তো দেখুন এই যে এই শব্দগুলো দেওয়া আছে, কালো ব্যাগওয়ালা এই খুব লম্বা লোকটা তাকে অপমান করেছে, এই শব্দগুলো হচ্ছে মডিফায়ার্স।
আর এই মডিফায়ার্স সাবজেক্টের আগেও বসতে পারে, পরেও বসতে পারে। তাহলে কালো ব্যাগওয়ালা এই খুব লম্বা লোকটা তাকে অপমান করেছে, ইংরেজি করলে হয়ে যাবে এই খুব লম্বা লোকটা, সেজন্য দিস ভেরি টল ম্যান, এই খুব লম্বা লোকটা, উইথ দ্য ব্ল্যাক ব্যাগ, কালো ব্যাগওয়ালা লম্বা লোকটা, হ্যাজ ইনসাল্টেড হিম, তাকে অপমান করেছে। যদি এখান থেকে দিস ভেরি টল ম্যান উইথ দ্য ব্ল্যাক ব্যাগ, এই সম্পূর্ণ অংশটুকু হয়ে যাবে নাউন ফ্রেজ। কারণ এই যে ম্যান, এই নাউনের আগে পরে শব্দ বসিয়ে মডিফাই করা হচ্ছে নাও এই ম্যানকে, কিন্তু এটি সাবজেক্ট হিসাবেই ব্যবহৃত হচ্ছে সম্পূর্ণ অংশটুকু। আর এই সম্পূর্ণ অংশের হেডওয়ার্ডটা হচ্ছে ম্যান। এই ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে আগে পরে। আগে তথ্য থাকলে সেটি হয়ে যাবে প্রি মডিফায়ার্স, আর পরে তথ্য থাকলে পোস্ট মডিফায়ার্স। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে সাবজেক্ট হিসাবে নাউন ফ্রেজের ব্যবহার। এখন দেখুন অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট হিসাবে নাউন ফ্রেজের ব্যবহার। যেমন আমি একটি সুন্দর আমেরিকান ঘড়ি কিনেছি। তাহলে যদি প্রশ্ন করি যে আমি কি কিনেছি, তাহলে কিন্তু উত্তর চলে আসবে যে আ বিউটিফুল আমেরিকান ওয়াচ। এটা হচ্ছে অবজেক্ট। আর আপনারা দেখেছেন যে অবজেক্ট হিসাবে নাউন বসে, আর হেডওয়ার্ড হচ্ছে ওয়াচ। আর আ বিউটিফুল আমেরিকান এটা হচ্ছে মডিফায়ার্স। তাহলে অবজেক্ট হিসাবে যখনই কোনো শব্দগুচ্ছ অবজেক্ট হিসাবে বসবে, তখনই সেটি হয়ে যাবে নাউন ফ্রেজ। কমপ্লিমেন্ট হিসাবে বসতে পারে, যেমন এটি একটি সুন্দর আমেরিকান ঘড়ি। তাহলে এই এটি আর একটি সুন্দর আমেরিকান ঘড়ি একই, এটি আর এই ঘড়ি একই, সেজন্য সাবজেক্ট এবং যে ভার্বের পরে যে শব্দটি থাকবে সেটি যদি একই হয় তাহলে সেটি কমপ্লিমেন্ট। তো দেখুন এটি একটি সুন্দর আমেরিকান ঘড়ি, তো এটি আর এই সুন্দর আমেরিকান ঘড়ি একই, সেজন্য এই অংশটুকু কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্টের হেডওয়ার্ড যেটি রয়েছে সেটি কিন্তু ঘড়িই রয়েছে। ঘড়ি হচ্ছে হেডওয়ার্ড এবং ঘড়ি হচ্ছে একটি নাউন, সেজন্য এটি নাউন ফ্রেজ। অর্থাৎ অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট হিসাবে যখন কোনো শব্দগুচ্ছ থাকবে তখনই সেটি হয়ে যাবে নাউন ফ্রেজ। ইংরেজিটি হচ্ছে দিস ইজ আ বিউটিফুল আমেরিকান ওয়াচ। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন এটা হচ্ছে আ বিউটিফুল আমেরিকান ওয়াচ, এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আর আ বিউটিফুল আমেরিকান ওয়াচ এখানে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আমার বন্ধু বই পড়া পছন্দ করে। তাহলে দেখুন মাই ফ্রেন্ড লাইকস রিডিং বুকস। এখানে দেখুন রিডিং বুকস, আমার বন্ধু যদি প্রশ্ন করেন যে আমার বন্ধু কি পছন্দ করে, তাহলে কিন্তু উত্তর চলে আসছে রিডিং বুকস, বই পড়াকে পছন্দ করে। এবং এখানে কিন্তু হেডওয়ার্ডটা হচ্ছে রিডিং, আমার বন্ধু বই পড়া পছন্দ করে, সেজন্য এখানে রিডিং বুকস জিরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। আর যখনই অবজেক্ট হিসাবে কোনো শব্দগুচ্ছ ব্যবহৃত হবে, সেটা জিরান্ড হোক, ইনফিনিটিভ হোক, আর যাই হোক না কেন, সেটি হয়ে যাবে নাউন ফ্রেজ। অবজেক্ট এবং কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হলেই সেটি হয়ে যাবে নাউন ফ্রেজ, সেই শব্দগুচ্ছ। তার পরিকল্পনা একটি সুন্দর বাড়ি কেনা। তার পরিকল্পনা আর একটি সুন্দর বাড়ি কেনা একই কথা, সেজন্য এটি কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। হিজ প্ল্যান ইজ বাইং আ নাইস হাউস। তার পরিকল্পনা একটি সুন্দর বাড়ি কেনা। তাহলে বাইং আ নাইস হাউস একগুচ্ছ শব্দ এবং সেটি কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। হিজ প্ল্যান আর বাইং এ নাইস হাউস এটি একই, সেজন্য এটি কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হলে সেটি হয়ে যাবে নাউন ফ্রেজ। এটি আপনি ইনফিনিটিভ ব্যবহার করে করতে পারেন যে হিজ প্ল্যান ইজ টু বাই আ নাইস হাউস। তার পরিকল্পনা একটি সুন্দর বাড়ি কেনা। তো টু বাই আ নাইস হাউস এটিও একটি নাউন ফ্রেজ, কারণ এটি কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট হিসাবে যখন কোনো শব্দগুচ্ছ ব্যবহৃত হবে সেটি হয়ে যাবে নাউন ফ্রেজ। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন নেক্সট, নাউন ফ্রেজ অ্যাজ প্রেপোজিশনাল অবজেক্ট। তো প্রেপোজিশনাল অবজেক্ট হিসাবে যে শব্দগুচ্ছ থাকবে সেটিও নাউন ফ্রেজ। কারণ আপনারা দেখেছেন যে
প্রেপোজিশনের পরে নাউন বসতে পারে, আর ওই নাউনের জায়গায় যদি একগুচ্ছ শব্দ বসে তাহলে সেটি হয়ে যাবে নাউন ফ্রেজ, কারণ প্রেপোজিশনের পরে যে শব্দটি বসে সেটি আসলে নাউন বসে। তো যেমন আমি তার ইংরেজি শেখার বিষয়ে কিছুই জানি না, তাহলে এরকম হবে আই নো নাথিং, আমি কিছুই জানি না অ্যাবাউট হিজ লার্নিং ইংলিশ। তো দেখুন অ্যাবাউট হচ্ছে প্রেপোজিশন, আর এই প্রেপোজিশনের পরে যে শব্দগুচ্ছ রয়েছে হিজ লার্নিং ইংলিশ, হিজ লার্নিং ইংলিশ, তার ইংরেজি শেখার বিষয়ে আমি কিছুই জানি না। তাহলে অ্যাবাউটের পরে যে শব্দগুচ্ছ রয়েছে হিজ লার্নিং ইংলিশ, এই অংশটুকু হচ্ছে নাউন ফ্রেজ, আর অ্যাবাউট হচ্ছে এখানে প্রেপোজিশন। তো প্রেপোজিশনের পরে কোনো শব্দগুচ্ছ থাকলে সেটি হয়ে যাবে নাউন ফ্রেজ। যেমন সে ইংরেজিতে কথা বলায় দক্ষ, তাহলে হয়ে যাবে হি ইজ গুড অ্যাট স্পিকিং ইংলিশ। তো দেখুন স্পিকিং ইংলিশ অ্যাট হচ্ছে প্রেপোজিশন, আর এই প্রেপোজিশনের পরে রয়েছে স্পিকিং ইংলিশ, ইংরেজিতে কথা বলাই খুব দক্ষ। তাহলে এই যে স্পিকিং ইংলিশ অ্যাট সহ না, কিন্তু শুধু স্পিকিং ইংলিশ হয়ে যাবে নাউন ফ্রেজ, কারণ এই অ্যাট কিসে দক্ষ তখনই কিন্তু চলে আসছে স্পিকিং ইংলিশে দক্ষ, তখন এই স্পিকিং ইংলিশটা হচ্ছে নাউন ফ্রেজ। শুধু স্পিকিং ইংলিশ, শুধু হিজ লার্নিং ইংলিশ, এই অংশটুকু হচ্ছে নাউন ফ্রেজ, কারণ প্রেপোজিশনের পরে আসলে নাউন বসে, সেই নাউনের স্থানে যদি একগুচ্ছ শব্দ বসে তাহলে সেটি নাউন ফ্রেজ। এখানে যেমন হেডওয়ার্ড লার্নিং, এখানে হেডওয়ার্ড স্পিকিং। তুমি কি তার আর্থিক অবস্থা সম্পর্কে কিছু জানো, তাহলে হয়ে যাবে ডু ইউ নো এনিথিং অ্যাবাউট হিজ ফিনান্সিয়াল কন্ডিশন, তুমি তার আর্থিক অবস্থা সম্পর্কে কিছু জানো, তাহলে অ্যাবাউট একটি প্রেপোজিশন এবং এই প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে হিজ ফিনান্সিয়াল কন্ডিশন সম্পর্কে বলা হচ্ছে, কন্ডিশন হচ্ছে এখানে হেডওয়ার্ড। তাহলে দেখুন অ্যাবাউটের পরে যে শব্দগুচ্ছ সেটি হচ্ছে নাউন ফ্রেজ। আমি ছাদের উপরের লোকটাকে চিনি, তাহলে হয়ে যাবে আই নো দ্য ম্যান অন দ্য রুফ। তো দেখুন অন হচ্ছে একটা প্রেপোজিশন, তারপরে রয়েছে দ্য রুফ, একাধিক শব্দ রয়েছে। তো অন এর পরে যে শব্দগুচ্ছ, অন হচ্ছে প্রেপোজিশন, তারপরে একাধিক শব্দ রয়েছে বলেই দ্য রুফ হচ্ছে এখানে নাউন ফ্রেজ। তো ভিউয়ার্স এখান থেকে যে বিষয়টি বুঝতে পেরেছেন যে প্রেপোজিশনের পরে যে শব্দগুচ্ছ থাকবে সেটি অবশ্যই হয়ে যাবে নাউন ফ্রেজ, কারণ প্রেপোজিশনের পরে নাউন বসে, সেই নাউনের স্থানে একাধিক শব্দ যখন বসবে সেটিও আসলে নাউন হিসেবেই কাজ করবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখন দেখুন অ্যাপোজিশন হিসেবে নাউন ফ্রেজ, অ্যাপোজিশন হিসেবে নাউন ফ্রেজ কীভাবে হয় সেই বিষয়টি দেখুন। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ, দিন দিন উন্নতি করছে। তো দেখুন এই বাংলাদেশ আর দক্ষিণ এশিয়ার একটি দেশ, এটার পরিচয় দেওয়া হচ্ছে। অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ হচ্ছে সাবজেক্ট বা অবজেক্টের কোনো পরিচিতি যেটি একই বিষয়, সেটি হচ্ছে অ্যাপোজিশন, সাইড বাই সাইড বসে। যেমন ধরুন বলা হচ্ছে যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ, বাংলাদেশ আর এই দক্ষিণ এশিয়ার একটি দেশ, বাংলাদেশকে উদ্দেশ্য করে এই কথাটি বলা হচ্ছে। সুতরাং এটা আর এটা একই বিষয়, সেজন্য এটা অ্যাপোজিটিভ। আর দিন দিন উন্নতি করছে, তো অ্যাপোজিটিভ হিসাবে যদি কোনো শব্দগুচ্ছ বসে তাহলে বুঝবেন সেটি নাউন ফ্রেজ। বাংলাদেশ আর সাউথ এশিয়ান কান্ট্রি ইজ ডেভেলপিং ডে বাই ডে। এবং দেখুন এই অ্যাপোজিশন হিসেবে বসলেও যে হেডওয়ার্ডটা রয়েছে কান্ট্রি, এই কান্ট্রি কিন্তু নাউন, অর্থাৎ হেডওয়ার্ড নাউন থাকবে এবং একগুচ্ছ শব্দ সেন্টেন্সের মধ্যে কোথায় ব্যবহৃত হচ্ছে সেটা বিবেচনা করলে খুব সহজে আপনি নাউন ফ্রেজ বুঝতে পারবেন। যখনই অ্যাপোজিটিভ থাকবে তখন দুই পাশে কমা দিতে হবে। বাংলাদেশ আর সাউথ এশিয়ান কান্ট্রি ইজ ডেভেলপিং ডে বাই ডে। এই সাউথ এশিয়ান কান্ট্রি যদি আপনি আলাদাভাবে চিন্তা করেন তখন দেখবেন যে এই কান্ট্রি কিন্তু হেডওয়ার্ড আর কান্ট্রিটা হচ্ছে নাউন, সেজন্য এই দক্ষিণ এশিয়ার দেশ এটি হচ্ছে একটি নাউন ফ্রেজ। যেমন ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, এটি চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ইংরেজি আর একটি আন্তর্জাতিক ভাষা একই বিষয়, আর দুই পাশে কমা দিয়ে এটা ইংরেজির পরিচিতি দেওয়া হচ্ছে, সেজন্য এটা অ্যাপোজিটিভ। ইংলিশ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর এ জব। তাহলে দেখুন এই ইংলিশের অ্যাপোজিটিভ হচ্ছে অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেজন্য এটা নাউন ফ্রেজ। যেহেতু অ্যাপোজিশন হিসাবে নাউন বসে আর সেখানে একগুচ্ছ শব্দ বসলে সেটি তো অবশ্যই নাউন ফ্রেজই হয়ে যাবে। নেক্সট,
সবাই ভালোবাসে মুশফিকুর রহিমকে, একজন ভালো ক্রিকেটার। তাহলে এই মুশফিকুর রহিম আর একজন ভালো ক্রিকেটার একই বিষয়। এখানে মুশফিকুর রহিম হচ্ছে অবজেক্ট, সেজন্য এই অবজেক্টের পরে যে পরিচিতিটা দেওয়া হচ্ছে সেটি হচ্ছে অ্যাপোজিটিভ। তাহলে বা অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন। তাহলে দেখুন, এভরিবডি লাভস মুশফিকুর রহিম আ গুড ক্রিকেটার। তাহলে গুড ক্রিকেটার একগুচ্ছ শব্দ, এবং একগুচ্ছ শব্দ দেখুন হেডওয়ার্ডটা কিন্তু ক্রিকেটার। তাহলে এই ক্রিকেটার আর এগুলো হচ্ছে মডিফায়ার্স। তাহলে ক্রিকেটার হচ্ছে হেডওয়ার্ড এবং এই হেডওয়ার্ড হচ্ছে নাউন। সেজন্য আ গুড ক্রিকেটার, ক্রিকেটার এখানে এ গুড ক্রিকেটার এখানে নাউন ফ্রেজ, অ্যাপোজিটিভ হিসেবে অ্যাপোজিশন হিসেবে নাউন ফ্রেজই বসে। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখবেন অ্যাডজেক্টিভ ফ্রেজের বিস্তারিত আলোচনা। অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে সেন্টেন্সে ব্যবহৃত এমন একগুচ্ছ শব্দ বা এমন শব্দগুচ্ছ যেটা নাউনের আগে বা পরে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা ডেসক্রাইব বা মডিফাই করে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। একটি নাউন তার আগেও শব্দ বসতে পারে, নাউনের পরেও শব্দ বসতে পারে, কিন্তু ওই নাউনকে উদ্দেশ্য করেই যে কথা বলা হবে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেমন ধরুন, সে একজন সুন্দরী, বুদ্ধিমতী এবং শিক্ষিত মেয়ে। তাহলে এই যে সে একজন সুন্দরী, বুদ্ধিমতী এবং শিক্ষিত মেয়ে, আমরা যদি এই অংশটুকুকে যদি আলাদা করি যে শি ইজ আ বিউটিফুল, ইন্টেলিজেন্ট অ্যান্ড এডুকেটেড গার্ল। তাহলে এই যে বিউটিফুল, বিউটিফুল ডিটারমিনার, অ্যাজেক্টিভ এবং কনজাংশন ব্যবহার করা হয়েছে। এটাই থাকুক না কারণ এই শব্দগুলো কিন্তু উদ্দেশ্য করা হয়েছে গার্লকে, অর্থাৎ গার্লকে ডেসক্রাইব করছে, গার্লকে মডিফাই করছে, এই গার্ল সম্পর্কে তথ্য দিচ্ছে গার্লের আগে বসে। সেজন্য এই বিউটিফুল, ইন্টেলিজেন্ট অ্যান্ড এডুকেটেড একগুচ্ছ শব্দ গার্লকে তথ্য দিচ্ছে, গার্ল সম্পর্কে তথ্য দিচ্ছে। সেজন্য বিউটিফুল, ইন্টেলিজেন্ট অ্যান্ড এডুকেটেড হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, সেজন্য এইগুলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে ধরুন, সে একজন উচ্চশিক্ষিত লোক, হি ইজ আ হাইলি এডুকেটেড ম্যান। তাহলে যদি আন্ডারলাইন করা থাকে এরকম যে হাইলি এডুকেটেড ম্যান, হাইলি এডুকেটেড যদি আন্ডারলাইন করা থাকে তাহলে বুঝবেন যে হাইলি এডুকেটেড এটা হচ্ছে এই ম্যানকে তথ্য দিচ্ছে, সেজন্য হাইলি এডুকেটেড হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ ম্যান হচ্ছে নাউন আর ম্যানকে তথ্য দিচ্ছে। সে একজন উচ্চশিক্ষিত লোক। কেমন লোক? উচ্চশিক্ষিত লোক, লোককে তথ্য দিচ্ছে, সেজন্য এই হাইলি এডুকেটেড হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দিস ইজ আ বিউটিফুল 200-year-old ব্লু পার্সিয়ান রাগ। রাগ অর্থ হচ্ছে কম্বল। তাহলে দেখুন, দিস ইজ আ বিউটিফুল 200-year-old ব্লু পার্সিয়ান রাগ। এ রাগ যার অর্থ হচ্ছে কম্বল, এটা হচ্ছে সুন্দর 200 বছরের পুরাতন যে ব্লু পার্সিয়ান, নীল পার্সিয়ান রাগ, নীল পার্সিয়ান রাগ। এই রাগকে এই বিউটিফুল 200-year-old ব্লু পার্সিয়ান তথ্য দিচ্ছে, কিন্তু একগুচ্ছ শব্দ। এই একগুচ্ছ শব্দ কাকে তথ্য দিচ্ছে? রাগ, আর রাগ হচ্ছে নাউন, কম্বল। সেজন্য এটাকে বলা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছেন। I have bought a lovely small pink Japanese phone. তো দেখুন, I have bought আমি কিনেছি, a lovely সুন্দর, স্মল ছোট, পিঙ্ক কালারের জাপানিজ ফোন, পিঙ্ক কালারের জাপানিজ ফোন আমি কিনেছি। তো এই যে a lovely স্মল পিঙ্ক জাপানিজ, এই শব্দগুলো তথ্য দিচ্ছে ফোন সম্পর্কে। কেমন ফোন, কি জাতীয় ফোন, কোন দেশের ফোন, এগুলো কিন্তু তথ্য দিচ্ছে। তো সেই জন্য হচ্ছে এইগুলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। ফোন হচ্ছে নাউন, আর নাউনকে তথ্য দিচ্ছে বলে এগুলো হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন দিস ইনস্টিটিউশন। তো এই প্রতিষ্ঠানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, কোনো ফিক্সড কোনো রুল নেই, কোনো নিয়ম নেই, বাধা ধরা কোনো নিয়ম নেই। তো দেখুন, দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন দিস ইনস্টিটিউশন। তাহলে এই হার্ড অ্যান্ড ফাস্ট তথ্য দিচ্ছে রুল সম্পর্কে, সেজন্য হার্ড অ্যান্ড ফাস্ট হচ্ছে
অ্যাজেক্টিভ ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছেন অ্যাজেক্টিভ ফ্রেজ। এখন অ্যাজেক্টিভ ফ্রেজের আরও কিছু এক্সাম্পলস দেখুন, যেমন টেবিলের উপরের বইটি আজ কেনা হয়েছে। তাহলে দ্য বুক অন দ্য টেবিল হ্যাজ বিন বট টুডে। তো দেখুন এখানে নাউনটা হচ্ছে বুক, আর অন দ্য টেবিল এটা কিন্তু স্ট্রাকচারালি প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু যখন আমরা প্রেপোজিশনাল ফ্রেজ যখন নাউনকে তথ্য দিবে, নাউনকে উদ্দেশ্য করে বসবে, তখন কিন্তু সেটি হয়ে যাবে অ্যাজেক্টিভ ফ্রেজ। অন দ্য টেবিল, টেবিলের উপরের বইটি, কোন বইটি? টেবিলের উপরের বইটি। সেজন্য অন দ্য টেবিল স্ট্রাকচারে মনে হচ্ছে যে অন দিয়ে শুরু হয়েছে এবং নাউন দিয়ে, সে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং নাউন দিয়ে শুরু হয়েছে, শেষ হয়েছে বলেই সেটি প্রেপোজিশনাল ফ্রেজ। বিষয়টি এরকম নয়, কারণ স্ট্রাকচারালি প্রেপোজিশনাল ফ্রেজ কিন্তু কাজ কিন্তু করছে অ্যাজেক্টিভের মতো। কারণ অ্যাজেক্টিভ কাকে মডিফাই করে সেটা বুঝতে হবে। অ্যাজেক্টিভ নাউনকে মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তাহলে এই যে অন দ্য টেবিল, এটা তো বুককে মডিফাই করছে, কিন্তু পোস্ট মডিফাই করছে, মানে পরে বসে বুককে মডিফাই করছে। সেজন্য অন দ্য টেবিল এখানে অ্যাজেক্টিভ ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছেন। যেমন দ্য ম্যান ইন ব্ল্যাক ইজ কামিং হিয়ার, কালো পোশাক পরিহিত লোকটি এখানে আসিতেছে। তাহলে ইন ব্ল্যাক কাকে উদ্দেশ্য করে বসেছে? ম্যানকে, সেজন্য এটা অ্যাজেক্টিভ ফ্রেজ। দ্য ম্যান ইজ সো শর্ট টেম্পার্ড দ্যাট হি ক্যানট টলারেট এনিথিং, এতই বদমেজাজি যে সে কোনো কিছু সহ্য করতে পারে না। তাহলে দেখুন এই সো শর্ট টেম্পার্ড, সো শর্ট টেম্পার্ড কাকে উদ্দেশ্য করে ব্যবহার করা হয়েছে? ম্যানকে উদ্দেশ্য করে ব্যবহার করা হয়েছে, সেজন্য এটা অ্যাজেক্টিভ ফ্রেজ। দ্য রুল ইজ নাও নাল অ্যান্ড ভয়েড, একগুচ্ছ শব্দ এবং রুলকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে নিয়মটা এখন বাতিল। তাহলে এই নাল অ্যান্ড ভয়েড এটা হচ্ছে রুলকে উদ্দেশ্য করে ব্যবহৃত হয়েছে, সেজন্য নাল অ্যান্ড ভয়েড অ্যাজেক্টিভ ফ্রেজ, একগুচ্ছ শব্দ যেটি নাউনকে ডেসক্রাইব করছে। দ্য ফুড ইজ এক্সট্রিমলি ডেলিশিয়াস, তো এক্সট্রিমলি ডেলিশিয়াস কাকে উদ্দেশ্য করে ব্যবহৃত হয়েছে? ফুডকে, সেজন্য এক্সট্রিমলি ডেলিশিয়াস এটা অ্যাজেক্টিভ ফ্রেজ। হি হ্যাজ বট আ রিং মেড অফ গোল্ড, তো মেড অফ গোল্ড তো সে স্বর্ণের তৈরি একটি রিং কিনেছে। তো দেখুন মেড অফ গোল্ড এটা কাকে উদ্দেশ্য করে ব্যবহৃত হয়েছে? রিংকে, সেজন্য মেড অফ গোল্ড হচ্ছে অ্যাজেক্টিভ ফ্রেজ। তো নাউনের আগেও বসতে পারে, পরেও বসতে পারে। A woman with a veil over her body approached the doctor, তো দেখুন a woman with a veil over her body, তার বডিতে, তার শরীরে ভেইল পরে, ঘোমটা পরা যে মহিলা, সেই মহিলাটা ডাক্তারের কাছে এগিয়ে গেল। এখন এই যে উইথ আ ভেইল ওভার হার বডি কাকে উদ্দেশ্য করে ব্যবহৃত হয়েছে? এটি দেখতে মনে হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, কিন্তু আসলে বিষয়টি হচ্ছে যে এটি কাজ করছে কিসের মতো? অ্যাজেক্টিভের মতো কাজ করছে, কারণ নাউনকে ডেসক্রাইব করছে, সেজন্য এটি ফাংশনালি হয়ে যাবে অ্যাজেক্টিভ ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছেন অ্যাজেক্টিভ ফ্রেজের এক্সাম্পলসগুলো। আরেকটি এক্সাম্পল দেখুন, দ্য গার্ল উইথ লং হেয়ার হ্যাজ ডান দিস ওয়ার্ক, তো দেখুন দ্য গার্ল উইথ লং হেয়ার, তো লম্বা চুলওয়ালা মেয়েটা এই কাজটা করেছে। তাহলে এই যে উইথ লং হেয়ার কাকে উদ্দেশ্য করে বসেছে? নাউনকে। সাধারণত যাকে মডিফাই করবে তার পরপরই সেই শব্দটি বসায় দিতে হয়। এখানে দেখুন দ্য গার্ল উইথ লং হেয়ার, উইথ লং হেয়ার কিন্তু গার্লকে উদ্দেশ্য করে ব্যবহার করা হয়েছে, সেজন্য উইথ লং হেয়ার এই গার্ল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, আর গার্ল হচ্ছে এখানে নাউন, সেজন্য এটি হয়ে যাবে এই উইথ লং হেয়ার, এই অংশটুকু হয়ে যাবে অ্যাজেক্টিভ ফ্রেজ। যদি টোটাল অংশটুকু যদি বলতাম যে দ্য গার্ল উইথ লং হেয়ার, তখন কিন্তু হেডওয়ার্ড হয়ে যেত গার্ল, সেজন্য হয়ে যেত এটা নাউন ফ্রেজ। কিন্তু শুধু যদি বলা হচ্ছে উইথ লং হেয়ার, এটা হয়ে যাবে অ্যাজেক্টিভ ফ্রেজ। যদিও প্রেপোজিশনাল ফ্রেজের মতো মনে হচ্ছে, কিন্তু কাজ করছে আসলে অ্যাজেক্টিভের মতো, সেজন্য এটি অ্যাজেক্টিভ ফ্রেজ। তারপর আরও কিছু এক্সাম্পলস দেখুন, যেমন আ ম্যান ইন গ্রেট ডিফিকাল্টিস কেম টু মি ফর হেল্প
ইন গ্রেট ডিফিকাল্টিস, ভীষণ বিপদে পড়া একটা লোক আমার কাছে সাহায্যের জন্য এসেছে। তাহলে এই যে ইন গ্রেট ডিফিকাল্টিস, কোন লোক? ভীষণ বিপদে পড়া লোক। এই ইন গ্রেট ডিফিকাল্টিস এটা তথ্য দিচ্ছে ম্যান সম্পর্কে, সেজন্য ইন গ্রেট ডিফিকাল্টিস হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য পিপল ইন দ্য রুম স্টুড আপ টু গ্রিট হিম, তো রুমে থাকা যে সমস্ত লোকজন তারা দাঁড়িয়ে পড়েছিল তাকে গ্রিট করার জন্য, অভিবাদন জানানোর জন্য। তো দেখুন এই ইন দ্য রুম কোন লোক? ইন দ্য রুমে যে লোকগুলো ছিল, সেজন্য এই ইন দ্য রুম পিপুলকে ডেসক্রাইব করছে, পিপুল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, সেজন্য এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। যদিও প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, কিন্তু কাজ করছে অ্যাডজেক্টিভে। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। অফ বিউটি কার সম্পর্কে তথ্য দিচ্ছে? থিং সম্পর্কে তথ্য দিচ্ছে। থিং হচ্ছে একটি নাউন, সেজন্য এটি অফ বিউটি এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। রাকিব ইজ আ ম্যান অফ লেটার্স, তো অফ লেটার্স কার সম্পর্কে তথ্য দিচ্ছে? রাকিব একজন পণ্ডিত ব্যক্তি, তাহলে এই ম্যান সম্পর্কে তথ্য দিচ্ছে, সেজন্য অফ লেটার্স একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য সায়েন্টিস্ট ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি ইজ মাই টিচার, তো এই ল্যাবরেটরিতে গবেষণা করা যে বিজ্ঞানী, সেই বিজ্ঞানী হচ্ছে আমার শিক্ষক। তাহলে কোন বিজ্ঞানী? ল্যাবরেটরিতে গবেষণা করা বিজ্ঞানী। তাহলে এই ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি এটা হচ্ছে তথ্য দিচ্ছে সায়েন্টিস্ট সম্পর্কে, আর সায়েন্টিস্ট হচ্ছে একটি নাউন, আর নাউন সম্পর্কে যে শব্দগুচ্ছ তথ্য দিবে সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি হসপিটেবল। অফ বাংলাদেশ কার সম্পর্কে তথ্য দিচ্ছে? পিপল সম্পর্কে তথ্য দিচ্ছে, সেজন্য অফ বাংলাদেশ একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। বাংলাদেশের লোকজন খুবই অতিথিপরায়ণ। যদি টোটাল অংশটুকু বলা হতো যে দ্য পিপল অফ বাংলাদেশ কোন ফ্রেজ, তখন কিন্তু এটা হয়ে যেত নাউন ফ্রেজ। কিন্তু নাউন পিপল, কিন্তু যদি শুধু অফ বাংলাদেশ বলে কোন ফ্রেজ, তাহলে সেটা বলবেন অবশ্যই সেটি নাউন ফ্রেজ, কারণ পিপল অফ বাংলাদেশ হচ্ছে পিপল সম্পর্কে তথ্য দিচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, অ্যাডজেক্টিভ প্রেপোজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্ব প্রেপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ প্রেপোজিশনাল ফ্রেজ সেটি কিন্তু ফাংশনালি হয় অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, আর না হয় অ্যাডভার্বের মতো কাজ করবে। যেমন স্ট্রাকচারালি প্রেপোজিশন ফ্রেজ কিন্তু কাজ করছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের মতো। যেমন দ্য কম্পিউটার অন দ্য টেবিল ইজ ওল্ড, তো এখানে বলা হচ্ছে যে টেবিলের উপরে যে কম্পিউটার রয়েছে সেটা পুরাতন। তাহলে কোন কম্পিউটার পুরাতন? টেবিলের উপরের কম্পিউটার। অন দ্য টেবিল কার সম্পর্কে তথ্য দিচ্ছে? কম্পিউটার সম্পর্কে তথ্য দিচ্ছে, সেজন্য এটি হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ প্রেপোজিশনাল ফ্রেজ, কারণ কম্পিউটার সম্পর্কে তথ্য দিচ্ছে। আবার যদি বলি দ্য ওল্ড কম্পিউটার ইজ অন দ্য টেবিল, পুরাতন কম্পিউটারটা টেবিলের উপর আছে, তখন কিন্তু এখানে এই ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে, সেজন্য অন দ্য টেবিল এখানে অ্যাডভার্ব প্রেপোজিশনাল ফ্রেজ। এগুলোর বিস্তারিত আলোচনা প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যেই দেখবেন। তারপর এখানে বলি যে অন দ্য টেবিল এখানে কম্পিউটার সম্পর্কে তথ্য দিচ্ছে, যে কোন কম্পিউটারটা? টেবিলের উপরের কম্পিউটারটা পুরাতন। আর এখানে বলছে পুরাতন কম্পিউটারটা টেবিলের উপর আছে, তখন কোথায় আছে, কখন, কোথায়, কিভাবে, কী রূপে, কতক্ষণ, এরকম যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটি কিন্তু অ্যাডভার্ব অথবা একগুচ্ছ শব্দ থাকলে সেটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে পুরাতন কম্পিউটার টেবিলের উপর আছে, এখানে মডিফাই করছে ভার্বকে, কোথায় আছে? টেবিলের উপর, সেজন্য অন দ্য টেবিল এখানে হয়ে যাচ্ছে অ্যাডভার্ব প্রেপোজিশনাল ফ্রেজ। আর অন দ্য টেবিল, এই উপরের অন দ্য টেবিল হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ প্রেপোজিশনাল ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছেন। অন দ্য টেবিল প্রথম সেন্টেন্সে কম্পিউটারকে ডেসক্রাইব বা মডিফাই করছে, তাই এটি অ্যাডজেক্টিভ প্রেপোজিশনাল ফ্রেজ। আর অন দ্য টেবিল দ্বিতীয় সেন্টেন্সে ভার্বকে মডিফাই বা ডেসক্রাইব করছে, তাই এটা অ্যাডভার্ব প্রেপোজিশনাল ফ্রেজ।
তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখবেন অ্যাডভার্ব ফ্রেজের বিস্তারিত আলোচনা। শব্দগুচ্ছ যখন অ্যাডভার্বের মতো কাজ করে, অর্থাৎ ভার্ব, অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে। যখন কোনো শব্দগুচ্ছ ভার্ব, অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করবে, তখনই হয়ে যাবে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রশ্ন করতে হবে এরকম যে কখন, কোথায়, কিভাবে, কেন, কি কারণে, কতক্ষণ বা কি উদ্দেশ্য দিয়ে প্রশ্ন করলেই অ্যাডভার্ব ফ্রেজ পাওয়া যায়। তো দেখুন, কখন, কোথায়, কিভাবে, কেন, কি কারণে, কতক্ষণ বা কি উদ্দেশ্যে দিয়ে প্রশ্ন করলেই কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ পাওয়া যাবে। আর এই প্রশ্ন করলেই সেটি ভার্বকে অথবা অ্যাডজেক্টিভকে অথবা অ্যাডভার্ব নিজেকেই মডিফাই করতে পারে। যেমন যদি বলি সে এখানে আছে, হি ইজ হিয়ার, সে এখানে আছে। যদি প্রশ্ন করি সে কোথায় আছে, এখানে আছে, তাহলে হিয়ারটা কিন্তু আছেকে মডিফাই করছে। সে আছে, প্রশ্ন করুন সে কোথায় আছে, উত্তর হচ্ছে এখানে আছে। এখন এই এখানের জায়গাটা যদি আমরা একগুচ্ছ শব্দ বসাই, তাহলে সেটি হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ। যেমন যদি বলি যে হিয়ার মডিফাই করছে ভার্বকে এবং উত্তর করছে কোথায় প্রশ্নের, তাই বলা যেতে পারে যে হি ইজ ইন দ্য রুম, হি ইজ ইন লন্ডন, হি হ্যাজ কাম ফ্রম লন্ডন। তাহলে এইগুলো দেখুন যে হি ইজ ইন দ্য রুম হচ্ছে এখানে অ্যাডভার্ব ফ্রেজ, কারণ একগুচ্ছ শব্দ এবং প্রশ্ন করছেন যে আপনি যদি প্রশ্ন করেন যে সে কোথায় আছে, তখন কিন্তু সে রুমের মধ্যে আছে। আবার হি ইজ ইন লন্ডন, সে কোথায় আছে, লন্ডনে আছে। তাহলে যে হিয়ারের জায়গা ইন দ্য রুম, ইন লন্ডন বা ফ্রম লন্ডন, এগুলো কিন্তু কোথায় প্রশ্নের উত্তর করলে পাওয়া যাচ্ছে, সেজন্য হয়ে যাচ্ছে এগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবং ভার্বকে মডিফাই করছে, ইসকে হ্যাজ কামকে মডিফাই করছে, সেজন্য ভার্বকে মডিফাই করলেই সেটি হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আরও দেখুন যে সে দ্রুত হাঁটলো, হি ওয়াকড ফাস্ট। তো কিভাবে হাঁটলো, কিভাবে যদি প্রশ্ন করেন তাহলে কিভাবে হাঁটলো, দ্রুত হাঁটলো, তো এই হাঁটাকে মডিফাই করছে, সেজন্য এই ফার্স্ট এখানে অ্যাডভার্ব। এবং এই ফার্স্ট এই অ্যাডভার্বের জায়গায় যদি একগুচ্ছ শব্দ থাকে, তাহলে সেটিও তো একগুচ্ছ শব্দ থাকলে সেটি হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে একটি ওয়ার্ড রয়েছে, যেমন ফার্স্ট মডিফাই করছে ভার্বকে, উত্তর দিচ্ছে কিভাবে প্রশ্নের, কিভাবে হাঁটলো, দ্রুত হাঁটলো। এখন এখানে যদি বলি যে হি ওয়াকড উইথ গ্রেট স্পিড, সে কীভাবে হাঁটলো, ব্যাপক গতির সাথে হাঁটলো, তাহলে উইথ গ্রেট স্পিড এই ওয়াককে মডিফাই করছে, সেজন্য এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, সে সকল আন্তরিকতার সাথেই, সমস্ত আন্তরিকতার সাথেই সে কাজ করেছিল। তাহলে কিভাবে কাজ করেছিল, উইথ অল সিনসিয়ারিটি। হি ইজ রিডিং ইন এ প্রপার ওয়ে, সে কীভাবে পড়ছে, ইন এ প্রপার ওয়ে, যথার্থ উপায়ে সে পড়ছে। তাহলে দেখুন উইথ গ্রেট স্পিড, উইথ অল সিনসিয়ারিটি, ইন এ প্রপার ওয়ে, এগুলো সবই এই রিডিংকে, ভার্বকে এখানে ইন এ প্রপার ওয়ে রিডিংকে মডিফাই করছে। আবার উইথ গ্রেট সিনসিয়ারিটি ওয়ার্ককে মডিফাই করছে, আবার উইথ গ্রেট স্পিড ওয়াককে মডিফাই করছে। কেমনভাবে হেঁটেছিল, তারপর কেমনভাবে কাজ করেছিল, কিভাবে কাজ করেছিল বা কিভাবে সে পড়ছে, এগুলো কিন্তু কিভাবে প্রশ্নের উত্তর করছে। তাহলে এই প্রশ্নগুলো মনে রাখবেন যে কখন, কোথায়, কিভাবে, কেন, কি কারণে, কতক্ষণ এবং কি উদ্দেশ্যে যে প্রশ্ন করলেই অ্যাডভার্ব ফ্রেজ পাওয়া যাবে। যেমন ধরুন হি কুড নট বাই দ্য কার বিকজ অফ পভার্টি, এটা ওয়াই দিয়ে প্রশ্ন করলে উত্তর চলে আসছে যে সে কেন একটি গাড়ি কিনতে পেরেছিল না, বিকজ অফ হিজ পভার্টি, তার দরিদ্রতার কারণে সে একটি গাড়ি কিনতে পেরেছিল না, সেজন্য এটি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওয়াই এর প্রশ্নের উত্তর হচ্ছে বিকজ অফ হিজ পভার্টি। ওয়াই দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ। নেক্সট, হি অ্যাকসেপ্টেড মাই প্রপোজাল উইথ আ স্মাইলিং ফেস, সে একটা হাসি মাখা মুখে আমার প্রস্তাবটা গ্রহণ করেছিল। হি অ্যাকসেপ্টেড মাই প্রপোজাল উইথ আ স্মাইলিং ফেস, তাহলে সে হাসি মাখা মুখে আমার প্রস্তাবটা গ্রহণ করেছিল। এটা প্রশ্ন করলে যদি আমরা প্রশ্ন করি এখানে যে
হাউ কিভাবে সে আমার প্রস্তাবটা গ্রহণ করেছিল, তখন কিন্তু উইথ আই স্মাইলিং ফেস, হাসি মাখা মুখে আমার প্রস্তাবটা গ্রহণ করেছিল, সেজন্য এটা অ্যাডভার্ব ফ্রেজ। যদিও স্ট্রাকচারালি প্রিপোজিশনাল ফ্রেজ, যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে নাউন দিয়ে শেষ হয়েছে বলে প্রিপোজিশনাল ফ্রেজ, বিষয়টি সেরকম নয়, কিন্তু ফাংশন কাজ করছে হচ্ছে অ্যাডভার্বের মতো। হাউ দিয়ে প্রশ্ন করে এটার উত্তর পাওয়া যাচ্ছে এবং অ্যাকসেপ্টকে মডিফাই করছে। কীভাবে গ্রহণ করেছিল? হাসি মাখা মুখে, সেজন্য এটা অ্যাডভার্ব ফ্রেজ। I have been waiting for 5 hours. আমি 5 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছি। এখানে দেখুন, আমি 5 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছি। আমরা যদি প্রশ্ন করি যে হাউ লং, কতক্ষণ আমি এখানে অপেক্ষা করছি, উত্তর কিন্তু ফর 5 আওয়ার্স, 5 ঘন্টা ধরে। তো কতক্ষণ, কিভাবে, কী রূপে, এগুলো প্রশ্ন করলেই উত্তর পাওয়া গেলেই সেটি হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নেক্সট, হি লাইকস টু স্পেন্ড হিজ টাইম ইন হিজ ফ্রেন্ডস রুম। তো দেখুন যে সে তার সময় তার বন্ধুর রুমে কাটাতে পছন্দ করে। তাহলে যদি আমরা প্রশ্ন করি যে ওয়্যার, কোথায় সে তার সময় কাটাতে পছন্দ করে, তাহলে উত্তর চলে আসছে ইন হিজ ফ্রেন্ডস রুম, তার বন্ধুর রুমে। সেজন্য এটা হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ। লাস্ট উইক হি রিসিভড দ্য অ্যামাউন্ট। গত সপ্তাহে সে অ্যামাউন্টটা গ্রহণ করেছিল। তাহলে যদি প্রশ্ন করি ওয়েন, কখন, তাহলে উত্তর হচ্ছে লাস্ট উইক। লাস্ট উইক, সেজন্য এই লাস্ট উইক হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এখানে লাস্ট উইক ওয়েন দিয়ে প্রশ্ন করে উত্তর চলে আসছে লাস্ট উইক। কখন সে অ্যামাউন্টটা গ্রহণ করেছিল? গত সপ্তাহ। সেজন্য এই লাস্ট উইক হচ্ছে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হি লিভস ইন দ্য সাবার্ব অফ ঢাকা। সে ঢাকার উপশহরে বাস করে। যদি আমরা প্রশ্ন করি ওয়্যার, সে কোথায় বাস করে, তাহলে ইন দ্য সাবার্ব অফ ঢাকা, ঢাকার উপশহরে। তাহলে এই যে ইন দ্য সাবার্ব অফ ঢাকা, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, ভার্বকে মডিফাই করছে সে কারণে। তারপর ধরুন দে আর গোয়িং টু আমেরিকা টু ডু এ জব। তারা আমেরিকা যাচ্ছে একটি চাকরি করতে, একটি কাজ করতে বা চাকরি করতে তারা আমেরিকাতে যাচ্ছে। যদি আমরা প্রশ্ন করি পারপাস, উদ্দেশ্য কি, একটা চাকরি করে, তাহলে উদ্দেশ্য বোঝালেও সেটি হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখবেন আরও কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব ফ্রেজেস। যেমন হি ইজ আউট অ্যান্ড আউট আ জেন্টলম্যান। সে পুরোপুরিভাবে একজন জেন্টলম্যান। তাহলে সে কিভাবে একজন জেন্টলম্যান, কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, সেজন্য আউট অ্যান্ড আউট হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ। হি কামস হিয়ার ভেরি ওপেন, একগুচ্ছ শব্দ, সে আসে এখানে, ভার্বকে মডিফাই করছে, প্রায়ই এখানে আসে, সেজন্য ভেরি ওপেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ। খামকে ভার্বকে মডিফাই করলে সেটি হয়ে যাবে কখন আসে, ভেরি অফেন আসে, সেটাতেও বুঝতে পারবেন। আবার এটি ভার্বকে মডিফাই করলেই ভার্বকে সে যে শব্দগুচ্ছ মডিফাই করবে সেটি হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপর ধরুন হি ইজ রিডিং দ্য বুক ভেরি অ্যাটেন্টিভলি। সে কীভাবে বইটা পড়ছে, ভেরি অ্যাটেন্টিভলি, কীভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে ভেরি অ্যাটেন্টিভলি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দ্য ট্রেন ওয়াজ রানিং ভেরি স্লোলি। ট্রেনটা কীভাবে চলছিল, ভেরি স্লোলি, খুবই আস্তে আস্তে চলছিল, সেজন্য এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কীভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে এবং রানিংকে মডিফাই করছে। তারপরে ধরুন দ্য ম্যান রানস 5 মাইলস এভরি ডে। লোকটি প্রতিদিন 5 মাইল দৌড়ায়। তো কখন দৌড়ায়, এভরিডে, প্রতিদিন। কখন দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে এবং ভার্বকে রানকে মডিফাই করছে, সেজন্য অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দিস প্রোডাক্ট ইজ অ্যাভেলেবল ইন অল প্লেসেস। এই প্রোডাক্টটা সব জায়গায় অ্যাভেলেবল। তাহলে কোথায় অ্যাভেলেবল, ইন অল প্লেসেস, সব জায়গায় অ্যাভেলেবল, সেজন্য এটি কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, সেজন্য অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দ্য গার্ল স্টুড অন দিস ভেরি স্পট অ্যান্ড লাইড টু মি। মেয়েটা এই স্পটেই দাঁড়িয়েছিল এবং আমার কাছে মিথ্যা কথা বলেছিল। তাহলে কোথায়, স্টুড অন দিস ভেরি স্পট, কোথায় দাঁড়িয়েছিল, অন দিস ভেরি স্পট, কোথায় দিয়ে এটার উত্তর পাওয়া যাচ্ছে, সেজন্য এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখবেন ভার্ব ফ্রেজের
বিস্তারিত আলোচনা। যে শব্দগুচ্ছের মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব নিয়ে গঠিত হয় তাকেই ভার্ব ফ্রেজ বলে। যে শব্দগুচ্ছ মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব নিয়ে গঠিত হয় তাকেই ভার্ব ফ্রেজ বলে। ভার্ব ফ্রেজ খুবই সহজ, যেমন সে 10 মিনিট ধরে এখানে অপেক্ষা করিতেছে, এই অপেক্ষা করিতেছে একগুচ্ছ শব্দ যদি হয় সেটাই হচ্ছে ভার্ব ফ্রেজ এবং মেইন ভার্ব সেখানে থাকতে হবে। যেমন ধরুন হি হ্যাজ বিন ওয়েটিং হিয়ার ফর 10 মিনিটস, সে 10 মিনিট ধরে এখানে অপেক্ষা করিতেছে, তাহলে এই যে হ্যাজ বিন ওয়েটিং, হ্যাজ বিন হচ্ছে অক্সিলারি ভার্ব এবং ওয়েটিং হচ্ছে এখানে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, সেজন্য হ্যাজ বিন ওয়েটিং এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, মানে একগুচ্ছ শব্দ যার সাথে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব মিশ্রিত হয়ে একগুচ্ছ শব্দ, সেটি হচ্ছে ভার্ব ফ্রেজ। যেমন যদি বলি যে এই কাজটি 5 দিনের মধ্যে শেষ করা উচিত ছিল, তাহলে এই যে শেষ করা উচিত ছিল এটা কিন্তু একটা ভার্ব দিয়ে হবে না, শেষ করা উচিত ছিল, শুড হ্যাভ দিতে হবে, আর প্যাসিভের কারণে বিন দিতে হবে, তারপরে ফিনিশ দিতে হবে। তাহলে দেখুন দিস ওয়ার্ক শুড হ্যাভ বিন ফিনিশড উইদিন 5 days। তো দেখুন শুড হ্যাভ বিন ফিনিশড, টোটাল অংশটুকু শুড হ্যাভ বিন ফিনিশড, এখানে ফিনিশড কালারিং করা হয়েছে এই কারণেই যে ফিনিশড হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব আর শুড হ্যাভ বিন এটা অক্সিলারি ভার্ব আর প্যাসিভের কারণে এখানে বিন দেওয়া হয়েছে, সেজন্য শুড হ্যাভ বিন ফিনিশড এই টোটাল অংশটুকু হচ্ছে ভার্ব ফ্রেজ। সে তোমার জন্য বাইরে অপেক্ষা করতে থাকতেও পারে, সেজন্য দেখুন অপেক্ষা করতে থাকতেও পারে এটা একটা ভার্ব ফ্রেজ। হি মাইট হ্যাভ বিন ওয়েটিং আউটসাইড ফর ইউ, হি মাইট হ্যাভ বিন ওয়েটিং আউটসাইড ফর ইউ, সে তোমার জন্য বাইরে অপেক্ষা করতেও থাকতে পারে, সেজন্য মাইট হ্যাভ বিন ওয়েটিং, মাইট হ্যাভ বিন অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি বা টেন্সের যে অক্সিলারি ভার্বগুলো আছে এবং মোডাল অক্সিলারি যেটাই থাকুক না কেন তার সাথে যদি প্রিন্সিপাল ভার্ব সহ একটা গুচ্ছ শব্দ হয় তাহলে সেটি হয়ে যাবে ভার্ব ফ্রেজ। হি মাইট হ্যাভ বিন ওয়েটিং আউটসাইড ফর ইউ, এখানে মাইট হ্যাভ বিন ওয়েটিং হচ্ছে ভার্ব ফ্রেজ আর প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ওয়েটিং, এখানে ফিনিশড এখানে ওয়েটিং। আশা করি বুঝতে পেরেছেন। ভার্ব ফ্রেজ খুবই সহজ ভার্ব ফ্রেজ। আরেকটা এক্সাম্পল দেখুন, আমি তোমার সাথে সাক্ষাৎ করার আশাই করছিলাম বা করিতেছিলাম। আই ওয়াজ হোপিং টু মিট ইউ, ওয়াজ হোপিং হচ্ছে এখানে ভার্ব ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছেন ভার্ব ফ্রেজ। এখন একটি বিষয় দেখুন, ভার্ব ফ্রেজ ভার্সেস ভার্বাল ফ্রেজ। তো ভার্ব ফ্রেজ এবং ভার্বাল ফ্রেজটা কি সেটি একটি জানা দরকার। সেটি হচ্ছে যে ভার্বাল ফ্রেজ ভার্ব ছাড়া যখন অন্য কোনো কিছুর মতো কাজ করে, অর্থাৎ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কাজ করে বা নাউনের মতো কাজ করতে পারে, তখন সেটি হয়ে যাবে যে ভার্বাল ফ্রেজ পার্টিসিপল জিরান্ড অথবা ইনফিনিটিভ। মানে এই ভার্বাল ফ্রেজ তখন কিন্তু সেটি ভার্বাল ফ্রেজ, মানে প্রিন্সিপাল ভার্বের সাথে যখন অক্সিলারি ভার্ব হবে তখনই সেটি হয়ে যাবে ভার্ব ফ্রেজ। কিন্তু যখন প্রিন্সিপাল ভার্বের সাথে থাকবে না, প্রিন্সিপাল ভার্বের সাথে অক্সিলারি ভার্ব যখন প্রিন্সিপাল ভার্বের অক্সিলারি ভার্বের এই বিষয়টি যখন এইরকম থাকবে না, অর্থাৎ অন্য কোনো কিছুর মতো যখন কাজ করে, ভার্ব ছাড়া অন্য কোনো কিছুর মতো যখন কাজ করে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব, এখানে নাউনও হতে পারে, তখন নাউন হতে পারে বলে সেটি জিরান্ড, তখন পার্টিসিপল জিরান্ড এবং ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। মানে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা এখানে নাউনও এখানে লিখতে হবে আর কি, বুঝে নেবেন এখানে নাউন শব্দটি রয়েছে। এখন দেখবেন প্রেপোজিশনাল ফ্রেজ এর বিস্তারিত আলোচনা। প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ হচ্ছে প্রেপোজিশন এবং নাউনের একটি সমন্বয়, মানে কম্বিনেশন অফ প্রেপোজিশন এবং নাউন। মানে প্রেপোজিশন দিয়ে শুরু হবে, অর্থাৎ প্রেপোজিশন দিয়ে শুরু এবং এর অবজেক্টে শেষ, মানে প্রেপোজিশন দিয়ে শুরু এবং এর অবজেক্টে শেষ হবে। প্রেপোজিশনের একটি অবজেক্ট থাকে, আর আপনারা জানেন যে প্রেপোজিশনের যে অবজেক্ট সেটি কিন্তু নাউনই হয়, সেজন্য নাউনের সমন্বয় লেখা হয়েছে, প্রেপোজিশন দিয়ে শুরু এবং এর অবজেক্টে শেষ হয়, সেটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে হয়ে যায় অ্যাডজেক্টিভ প্রেপোজিশনাল ফ্রেজ, আর অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বকে মডিফাই করলে হয়ে যায় অ্যাডভার্ব প্রেপোজিশনাল ফ্রেজ। এই প্রেপোজিশনাল ফ্রেজ কিন্তু এই অ্যাডজেক্টিভ প্রেপোজিশনাল ফ্রেজ হতে পারে আবার অথবা অ্যাডভার্ব প্রেপোজিশনাল ফ্রেজ হতে পারে। যেমন
অ্যাজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজটা কীরকম হয় সেটি দেখুন। যেমন ধরুন, দ্য বার্ডস ইন দ্য কেস আর টুইটারিং। এখানে ইন দ্য কেস কাকে মডিফাই করছে? বার্ডসকে পোস্ট মডিফাই করছে, যে এখানে পোস্ট মডিফায়ার হিসেবে বসেছে ইন দ্য কেস, মানে খাঁচার মধ্যে যে পাখিগুলো আছে সেই পাখিগুলো হচ্ছে টুইটারিং, মানে কিচিরমিচির শব্দ করিতেছে। তাহলে এখানে দেখুন, এই যে ইন দ্য কেস, এই ইন দ্য কেস এটা হচ্ছে এই ভার্ডসকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে, সেজন্য এটি অ্যাজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ। বার্ডস হচ্ছে নাউন, আর প্রোনাউনকে যেমন সাম অফ দ্য বয়েজ আর প্লেয়িং হিয়ার, এখানে অফ দ্য বয়েজ সাম হচ্ছে একটা প্রোনাউন, এই প্রোনাউনকে মডিফাই করছে, সেজন্য এটি হয়ে যাচ্ছে যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে সেটি অ্যাজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ, সেটি হয়ে যাবে অ্যাজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ অথবা হয়ে যাবে অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ যেমন উই ওয়াক ইন দ্য মর্নিং। দেখুন, উই ওয়াক ইন দ্য মর্নিং, তো ইন দ্য মর্নিং এটা হচ্ছে ইন দ্য মর্নিং প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, কিন্তু আসলে এটি ফাংশন করছে মানে কাকে এটি তথ্য দিচ্ছে, কার সম্পর্কে তথ্য দিচ্ছে? উই সম্পর্কে না ওয়াক সম্পর্কে। আমরা সকালে হাঁটি, কখন হাঁটি, কখন দিয়ে প্রশ্ন করলে তো আপনারা জানেনই সেটি অ্যাডভার্ব পাওয়া যায়। তো ইন দ্য মর্নিং ওয়াককে মডিফাই করছে বলেই অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। আবার হি ইজ গুড ফর নাথিং, এখানে ফর নাথিং এটা গুডকে অ্যাজেক্টিভকে মডিফাই করেছে, ভালো কোনো কিছুতেই ভালো না, মানে অপদার্থ, তার মানে ফর নাথিং এখানে গুড হচ্ছে অ্যাজেক্টিভ, আর যেহেতু দেখেছেন যে অ্যাজেক্টিভ ভার্ব বা অ্যাডভার্বকে মডিফাই করলে সেটা অ্যাডভার্ব প্রিপোজিশন ফ্রেজ। তাহলে ফর নাথিং এখানে গুডকে মডিফাই করছে, সে কোনো কিছুর জন্যই ভালো না, তার মানে সে অপদার্থ। তো এই ফর নাথিং কিসের জন্য ভালো না? কোনো কিছুর জন্য। এই গুডকে আসলে মডিফাই করছে, সেজন্য এটি হয়ে যাচ্ছে অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। যখন অ্যাজেক্টিভকে আপনারা জানেন যে অ্যাডভার্ব, ভার্ব, অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে। আরেকটা এক্সাম্পল দেখুন, হি ইজ ইউজ টু রিডিং লেট অ্যাট নাইট, সে গভীর রাতেও পড়াশোনা করতে অভ্যস্ত। তাহলে দেখুন, এই যে অ্যাট নাইট একগুচ্ছ শব্দ, দুইটি শব্দ রয়েছে, কাকে মডিফাই করছে? ভার্বকে। কখন, কোন রাতে? লেট অ্যাট নাইট। লেট হচ্ছে একটা অ্যাডভার্ব, আর এই অ্যাডভার্বকে এই অ্যাট নাইট মডিফাই করছে, সেজন্য এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছেন। এখন এখানে যে বিষয়টি বুঝতে পারলেন সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, সেটি কিন্তু হয়ে যেতে পারে অ্যাজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ অথবা অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। যখন নাউন প্রোনাউনকে মডিফাই করবে তখন সেটি অ্যাজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ, আর যখন অ্যাজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্বকে মডিফাই করবে তখন সেটি হয়ে যাবে অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। তো দেখুন, অ্যাজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজের কিছু এক্সাম্পল দেখুন। যেমন দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন, অন দ্য টেবিল বুককে মডিফাই করছে, সেজন্য অ্যাজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ। মানে টেবিলের উপরে যে বইটা সেটা আমার, তাহলে এই অন দ্য টেবিল কাকে উদ্দেশ্য করে ব্যবহার করা হয়েছে? বুককে। কার সম্পর্কে তথ্য দিচ্ছে? বুক, সেজন্য অন দ্য টেবিল হচ্ছে এখানে অ্যাজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ। আবার দ্য ম্যান ফ্রম লন্ডন ইজ মাই ফ্রেন্ড, লন্ডন থেকে আসা লোকটা আমার বন্ধু। যদি সম্পূর্ণ অংশটুকুকে বলা হতো কোন ফ্রেজ, তাহলে সেটা কিন্তু নাউন ফ্রেজ হয়ে যেত, কোন সম্পূর্ণ অংশটুকু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু ফ্রম লন্ডন যদি আন্ডারলাইন করা থাকে তাহলে সেটা বুঝবেন যে ফ্রম লন্ডন কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? ম্যানকে, সেজন্য এই ফ্রম লন্ডন এখানে অ্যাজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ ফ্রম লন্ডন ম্যানকে ডেসক্রাইব করছে, লন্ডন থেকে আসা লোকটা আমার বন্ধু। দ্য স্টুডেন্টস উইদাউট বুকস ওয়ার স্ট্যান্ডিং আউটসাইড, তাহলে এই উইদাউট বুকস স্টুডেন্টসকে মডিফাই করছে, ডেসক্রাইব করছে, সেজন্য উইদাউট বুকস হচ্ছে এখানে অ্যাজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ, মানে বই ছাড়া যে স্টুডেন্টসগুলো আছে তারা বাইরে দাঁড়িয়েছিল। দ্য বিল্ডিং বিসাইড দ্য স্ট্রিট লুকস নাইস, রাস্তার পাশে যে বিল্ডিং সে বিল্ডিংটাকে সুন্দর দেখাচ্ছে বা সুন্দর দেখায়। এখানে দেখুন বিসাইড দ্য স্ট্রিট বিল্ডিংকে তথ্য দিচ্ছে, বিল্ডিং সম্পর্কে তথ্য দিচ্ছে। কোন বিল্ডিং? বিসাইড দ্য, রাস্তার পাশে যে বিল্ডিং, তাহলে বিসাইড দ্য স্ট্রিট আসলে এখানে বিল্ডিংকে তথ্য দিচ্ছে, ডেসক্রাইব করছে, সেজন্য বিসাইড দ্য স্ট্রিট হচ্ছে এখানে অ্যাজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ। ডু ইউ নো দ্য ম্যান ইন দ্য ফিল্ড, তাহলে এই ম্যান, এই যে ইন দ্য ফিল্ড কাকে তথ্য দিচ্ছে? ম্যানকে, সেজন্য অ্যাজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ। পিপল ফ্রম মেনি ডিফারেন্ট কান্ট্রিজ হ্যাভ
কাম হিয়ার। তো অন্য অনেক দেশ থেকে, ভিন্ন ভিন্ন দেশ থেকে লোকজন হ্যাভ কাম হিয়ার, এখানে এসেছে। আমরা যদি এই অংশটুকু বাদও দিতাম তাও কোনো সময়, পিপল হ্যাভ কাম হিয়ার, লোকজন এখানে এসেছে। তাহলে এই যে কোন লোকজন, ফ্রম মেনি ডিফারেন্ট কান্ট্রিজ, এই ফ্রম মেনি ডিফারেন্ট কান্ট্রিজ অন্য অনেক ভিন্ন ভিন্ন দেশ থেকে এখানে, বা বিভিন্ন দেশ থেকে এখানে এসেছে। তাহলে এই যে বিভিন্ন দেশ থেকে, এটা পিপুলকে ডেসক্রাইব করছে। কোন লোকজন? ফ্রম মেনি ডিফারেন্ট কান্ট্রিজ। সেজন্য এই ফ্রম মেনি ডিফারেন্ট কান্ট্রিজ এই অংশটুকু অ্যাডজেক্টিভ প্রেপোজিশনাল ফ্রেজ। যেহেতু প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, সেজন্য প্রেপোজিশনাল ফ্রেজ কিন্তু কাজ করছে অ্যাডজেক্টিভের মতো, কারণ নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। There is a book about the culture of America. This is a book about the culture of America. তো দেখুন এখানে about the culture of America, about the culture of America এই অংশটুকু বুক সম্পর্কে তথ্য দিচ্ছে, যে কিসের বইটা, আমেরিকার সংস্কৃতির বিষয়ে একটি বই। তাহলে এই অ্যাবাউট দ্য কালচার অফ আমেরিকা হচ্ছে বুক সম্পর্কে তথ্য দিচ্ছে, বা বুককে ডেসক্রাইব করছে, মডিফাই করছে। সেজন্য অ্যাবাউট দ্য কালচার অফ আমেরিকা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ প্রেপোজিশনাল ফ্রেজ। দ্য কালার অফ মার্স ইজ রেড, তো মঙ্গল গ্রহের যে রং সেটি হচ্ছে লাল। তো এই যে কালার, কিসের রং? মঙ্গল গ্রহের। তাহলে অফ মার্স এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্রেপোজিশনাল, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, প্রেপোজিশন ফ্রেজ, স্ট্রাকচারালি প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু কাজ করছে মানে এই কালারকে মডিফাই করছে, যে কিসের রং? মঙ্গল গ্রহের রং। তখন কিন্তু এই অফ মার্স এটা অ্যাডজেক্টিভ প্রেপোজিশনাল ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছেন, অ্যাডজেক্টিভ প্রেপোজিশনাল ফ্রেজ। এখন দেখুন কিছু অ্যাডভার্ব প্রেপোজিশনাল ফ্রেজ। হি গোজ টু দ্য বিচ অন দ্য উইকেন্ডস, তো সে বিচে যায়, উইকেন্ডে সে বিচে যায়। আমরা যদি প্রশ্ন করি সে কোথায় যায়, তখন কিন্তু যাইকে মডিফাই করছে, ভার্বকে। আপনারা দেখেছেন যে যখন ভার্বকে, অ্যাডজেক্টিভকে বা অ্যাডভার্বকে মডিফাই করবে, তখনই সেটি হয়ে যাবে অ্যাডভার্ব প্রেপোজিশনাল ফ্রেজ। সেজন্য হি গোজ টু দ্য বিচ অন দ্য উইকেন্ডস। তাহলে সে কখন যায়? উইকেন্ডসে যায়। কোথায় যায়? বিচে যায়। কখন, কোথায়, কিভাবে, কীরূপে, কতক্ষণ, উদ্দেশ্য, কেন, এগুলো থাকলেই সেটি হয়ে যাবে অ্যাডভার্ব প্রেপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্ব। এবং প্রেপোজিশনাল ফ্রেজ কী জন্য? কারণ প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, এখানেও প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, সেজন্য প্রেপোজিশনাল ফ্রেজ, এবং কাজ করছে অ্যাডভার্বের মতো, সেজন্য অ্যাডভার্ব প্রেপোজিশনাল ফ্রেজ। টু দ্য বিচ আর অন দ্য উইকেন্ডস, এবং গোকে মডিফাই করছে, গো একটি ভার্ব, হি গোজ, সেজন্য অ্যাডভার্ব প্রেপোজিশনাল ফ্রেজ। নেক্সট, হি ইজ গুড অ্যাট কুকিং, অ্যাট কুকিং প্রেপোজিশন, এবং কুকিং এখানে জিরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে অ্যাট কুকিং এটা প্রেপোজিশনাল ফ্রেজ বটে, কিন্তু কাজ করছে, মডিফাই করছে গুডকে। গুড যখন অ্যাডজেক্টিভকে মডিফাই করবে তখনই সেটি অ্যাডভার্ব, সেজন্য এটা একগুচ্ছ শব্দ বলে অ্যাট কুকিং এখানে অ্যাডভার্ব প্রেপোজিশনাল ফ্রেজ। হি ডাজন্ট লাইক গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, তো দেখুন এই যে আর্লি ইন দ্য মর্নিং, আর্লি একটি অ্যাডভার্ব, আর ইন দ্য মর্নিং কোন সকালে? খুব সকালে। তখন তো আর্লি ইন দ্য মর্নিং বলে এই সকালে, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, ইন দ্য মর্নিং, ইন একটা প্রেপোজিশন, মর্নিং হচ্ছে নাউন। এখন প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, এটা প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু আসলে এটি কাকে মডিফাই করছে? কার উদ্দেশ্যে এটি ব্যবহার করেছে? আর্লি, সে সকালে ওঠে, কোনো সমস্যা, খুব সকালে ওঠে, তাহলে এই খুবকে মডিফাই করছে, কেমন সকালে? খুব সকালে, সেজন্য এটি এই অ্যাডভার্বকে মডিফাই করছে বলেও এই ইন দ্য মর্নিং এখানে অ্যাডভার্ব প্রেপোজিশনাল ফ্রেজ। বাই ওয়ার্কিং হার্ড হি হ্যাজ সাকসিডেড ইন লাইফ, কঠোর পরিশ্রম করার দ্বারা সে জীবনে সফল হয়েছে। কিভাবে সফল হয়েছে? কঠোর পরিশ্রম করার দ্বারা, বাই রয়েছে, আর তারপরে প্রেপোজিশনের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে সেটি অবশ্যই নাউন। আর বাই ওয়ার্কিং হার্ড এই টোটাল অংশটুকু, যেহেতু প্রেপোজিশন রয়েছে, এই টোটাল অংশটুকু হচ্ছে অ্যাডভার্ব প্রেপোজিশনাল ফ্রেজ, কারণ কীভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে। নেক্সট, হি ডিড দ্য ওয়ার্ক ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং ডিডকে ভার্বকে মডিফাই করছে, কখন সে কাজটা করেছিল। আবার কখন দিয়েও প্রশ্ন করে আপনি উত্তর পাচ্ছেন যে কখন করেছিল, তাহলে ইন দ্য মর্নিং সকালে করেছিল, এবং ডিডকে মডিফাই, কখন করেছিল কে, নেক্সট মডিফাই করছে। হি হ্যাজ বিন সাফারিং ফর মেনি ডেজ, সে অনেক দিন ধরে ভুগিতেছে। যদি বলি যে কতদিন, কতক্ষণ, কত সময়, কতদিন, এইগুলো থাকলে কিন্তু সেটি হয়ে যাবে অ্যাডভার্বিয়াল
ফ্রেজ, আর যেহেতু প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, সেজন্য সাফারিংকে মডিফাই করছে। কিন্তু সাফারিংকে মডিফাই করছে বলেই ভার্বকে মডিফাই করলেই হয়ে যাবে সেটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর যেহেতু প্রিপোজিশন রয়েছে এবং নাউন রয়েছে, সেজন্য অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছেন অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজের কিছু উদাহরণ। এখন দেখুন প্রিপোজিশনাল ফ্রেজ ভার্সেস ফ্রেজ প্রিপোজিশন কি। প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং সেই প্রিপোজিশনের অবজেক্ট থাকতে হবে, সেটাই হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন ইন দ্য মার্কেট ফর 5 hours ফর দ্য বাস এটসেট্রা। প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং প্রিপোজিশনের অবজেক্টটা হচ্ছে মার্কেট, ফর দিয়ে শুরু হয়েছে, আওয়ার্সটা হচ্ছে অবজেক্ট, আবার ফর দিয়ে শুরু হয়েছে, বাসটা হচ্ছে এই কিসের জন্য, বাসের জন্য। তো শুধু জন্য বললে কিন্তু সম্পূর্ণভাবে প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে না। যখন ফর দ্য বাস তখন কিন্তু হয়ে যাচ্ছে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ যদি প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং সেই প্রিপোজিশনের যদি অবজেক্ট থাকে তাহলে বুঝবেন সেটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর ফ্রেজ প্রিপোজিশনটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং আরেকটি প্রিপোজিশন দিয়ে শেষ হবে, যার কোনো অবজেক্ট থাকবে না, শুধু প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়েই শেষ, অবজেক্ট নেই। যেমন ইন ফ্রন্ট অফ, এটা বিফোর, বিফোর মানে সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, শুধু ইন ফ্রন্ট অফ রয়েছে, প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ। এরপর ইন ফ্রন্ট অফ কিসের সামনে সেটা কিন্তু না, যে ইন ফ্রন্ট অফ দ্য স্কুল, ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, তা নেই, শুধু বলছে ইন ফ্রন্ট অফ, মানে এটা সামনে। এটা হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন, মানে একটি প্রিপোজিশন একাধিক প্রিপোজিশন বসে, প্রিপোজিশন, নাউন, প্রিপোজিশন এরকম যদি বসে যদি একটি প্রিপোজিশনের কাজ করে তাহলে সেটা আমরা বলবো ফ্রেজ প্রিপোজিশন। ফর দ্য সেক অফ, ফর দিয়ে শুরু, অফ দিয়ে শেষ, এটা ফরের কাজ করছে, সেজন্য এই যে ইন ফ্রন্ট অফ, তারপর ফর দ্য সেক অফ, এইগুলো আরও ইত্যাদি এরকম অনেক রয়েছে, সেগুলো হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। কিন্তু যখন বুঝবেন যে এই প্রিপোজিশনের পরে যে অবজেক্টটা থাকে সেই অবজেক্টটা অবশ্যই নাউন হতে হবে, আর প্রিপোজিশনের পরে যদি এরকম আরও যে মডিফায়ার সহ যদি নাউন হেডওয়ার্ড থাকে তাহলে বুঝবেন সেটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর ফ্রেজ প্রিপোজিশন প্রিভেন্টের শুরু, নাউন কোনো অবজেক্ট নেই, ইন ফ্রন্ট অফ কিসের সামনে তা নেই, ফর দ্য সেক অফ কিসের জন্য বা কিসের খাতিরে সেটা নেই, শুধু ফর দ্য সেক অফ দেওয়া রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন প্রিপোজিশনাল ফ্রেজ এবং ফ্রেজ প্রিপোজিশনের মধ্যে পার্থক্য। এখন দেখবেন কনজাংশনাল ফ্রেজ এর বিস্তারিত আলোচনা। যে শব্দগুচ্ছ কনজাংশনের মতো কাজ করে তাকে কনজাংশনাল ফ্রেজ বলে। যেমন হি ইজ নট অনলি আ ফেমাস রাইটার বাট অলসো এ গুড হিউম্যান বিইং। তো দেখুন এখানে কনজাংশনের মতো কাজ করছে, যে সে শুধু একজন বিখ্যাত লেখকই নয়, একজন ভালো মানুষও বটে। তাহলে দেখুন নট অনলি এবং বাট অলসো কনজাংশনের মতো কাজ করছে, ফেমাস রাইটার এবং এ গুড হিউম্যান বিইংকে জয়েন করছে, কনজাংশনের মতো কাজ করছে, সেজন্য এটা কনজাংশনাল ফ্রেজ। আইদার ইউ অর ইউর ব্রাদার হ্যাজ ব্রকেন দ্য গ্লাস, হয় তুমি না হয় তোমার ভাই এই গ্লাসটি ভেঙেছে। তাহলে এই আইদার আর অর এটা কনজাংশনাল ফ্রেজ। বোথ ইউ অ্যান্ড ইউর ব্রাদার আর হ্যাপি, তাহলে এখানে বোথ এবং অ্যান্ড কনজাংশনাল ফ্রেজ, কারণ এটি জয়েন, ইউ এবং ইউর ফ্রেন্ডকে জয়েন করছে, যে তুমি এবং তোমার ভাই উভয়ই সুখী। তাহলে দেখুন এই বোথ এবং অ্যান্ড একাধিক শব্দ রয়েছে, একাধিক শব্দ যখন কনজাংশনের মতো কাজ করবে তখনই সেটি হয়ে যাবে কনজাংশনাল ফ্রেজ। ফ্রেজ মানে যেহেতু একগুচ্ছ শব্দ। আবার দেখুন হি টক্স অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, দোটাও কালার করতে হবে। হি টক্স অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে। তাহলে যে যেন একাধিক শব্দ রয়েছে, অ্যাজ ইফ, অ্যাজ দো, সেজন্য এটা কনজাংশনাল ফ্রেজ। ডু দ্য ওয়ার্ক অ্যাজ কুইকলি অ্যাজ ইউ ক্যান, কাজটি করো যত দ্রুত সম্ভব। তো দেখুন এই যে কনজাংশন অ্যাজ কুইকলি অ্যাজ, এটা কনজাংশনাল ফ্রেজের মতো কাজ করছে, জয়েন করছে, ইউ ক্যান আর ডু দ্য ওয়ার্ককে জয়েন করছে, কিন্তু একগুচ্ছ শব্দ জয়েন করছে, সেজন্য কনজাংশনাল ফ্রেজ। শি ক্যান স্পিক নাইদার বাংলা নর ইংলিশ, তো
নাইদার বাংলা নর ইংলিশ, নাইদার এবং নর একাধিক শব্দ, সেটি কনজাংশনের মতো কাজ করছে, সেজন্য কনজাংশনাল ফ্রেজ। সে বাংলাও কথা বলতে পারে না, ইংরেজিতেও কথা বলতে পারে না, সেজন্য নাইদার এবং নর হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। খুবই সহজ, আশা করি বুঝতে পেরেছেন কনজাংশনাল ফ্রেজ। এখন দেখবেন ইন্টারজেকশনাল ফ্রেজ এর বিস্তারিত আলোচনা। যে শব্দগুচ্ছ ইন্টারজেকশনের মতো কাজ করে তাকে ইন্টারজেকশনাল ফ্রেজ বলে। খুবই সহজ, হঠাৎ বিস্ময়, আবেগ, অনুভূতি এগুলো যখন প্রকাশ করবে সেটি হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। যেমন হোয়াট আ মিরাকল, উই হ্যাভ ওয়ান দ্য গেম। কি অলৌকিক ব্যাপার যে আমরা খেলায় জিতে গিয়েছি। তো যখন একটি শব্দ দিয়ে, যখন সেটি কনজাংশন, যখন একগুচ্ছ শব্দ দিয়ে আবেগ, অনুভূতি, বিস্ময় এরকম প্রকাশ করবে এবং নোট অফ যেটা ইন্টারজেকশন, এক্সক্লেমেশন, নোট অফ এক্সক্লেমেশন যখন থাকবে, এক্সক্লেমেশন মার্কস যখন থাকবে একগুচ্ছ শব্দের শেষে, সেটি কিন্তু হয়ে যাবে, এবং যেখানে সাবজেক্ট এবং ভার্বের কোনো সমন্বয় থাকবে না, সেটি কিন্তু হয়ে যাবে ইন্টারজেকশনাল ফ্রেজ। হোয়াট আ মিরাকল, উই হ্যাভ ওয়ান দ্য গেম। তাহলে হোয়াট আ মিরাকল এটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। মাই গুডনেস, ইউ হ্যাভ লস্ট ইউর মোবাইল ফোন। মাই গুডনেস, বিস্মিত হয়ে যাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে। তো এই সেন্সে আপনি ব্যবহার করতে পারেন। মাই এবং গুডনেস দুটি শব্দ রয়েছে এবং নোট অফ এক্সক্লেমেশন রয়েছে, সেটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। যে কি বলছো তুমি, তোমার মোবাইল ফোনটা হারিয়ে ফেলেছো। ফর হেভেনস সেক ডোন্ট ডু ইট, গডের দোহাই তুমি এটা করো না। তো দেখুন এই যে ফর হেভেনস সেক, তিনটি শব্দ মিলে এক ধরনের বিস্ময় প্রকাশ করা হচ্ছে, আউটবাস্ট অফ ফিলিংস। যে ফর হেভেনস সেক ডোন্ট ডু ইট, এটা করো না। তাহলে ফর হেভেনস সেক একগুচ্ছ শব্দ এবং নোট অফ এক্সক্লেমেশন রয়েছে, এক্সক্লেমেশন মার্ক রয়েছে। সাবজেক্ট ফাইনাইট ভার্ব নেই, বা সাবজেক্ট এবং ভার্বের কোনো সমন্বয় নেই, সেজন্য এটি ইন্টারজেকশনাল ফ্রেজ। থ্যাংক গড, উই হ্যাভ ফাউন্ড দ্য ওয়ে। থ্যাংক গড, তো থ্যাংক গড এটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। উই হ্যাভ ফাউন্ড দ্য ওয়ে, থ্যাংক গড, তো এটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। অনেক সময় কিন্তু স্বাভাবিকভাবে মনে হতে পারে যে ভার্ব রয়েছে বা আই থ্যাংক গড, কিন্তু এটি ইন্টারজেকশনাল ফ্রেজ হিসেবে ব্যবহৃত হবে, কারণ হচ্ছে ভার্ব রয়েছে কিন্তু কোনো সাবজেক্ট নেই, কিন্তু আসলে এটি ভার্ব নেই, এটা একটা ফ্রেজের মতোই কাজ করে, সেজন্য থ্যাংক গড উই হ্যাভ ফাউন্ড দ্য ওয়ে, এটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। থ্যাংক গড, নোট অফ এক্সক্লেমেশন রয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখবেন পার্টিসিপল ফ্রেজ এর বিস্তারিত আলোচনা। পার্টিসিপল ফ্রেজের বিস্তারিত আলোচনা। কোনো পার্টিসিপল যখন মডিফায়ার সহ ব্যবহৃত হয় তখন তাকে পার্টিসিপল ফ্রেজ বলে। যেমন পিপল লিভিং ইন লন্ডন হ্যাভ ফ্রিডম অফ স্পিচ, লন্ডনে বসবাসরত লোকজনের বাক স্বাধীনতা রয়েছে। এখানে দেখুন এই যে লিভিং ইন লন্ডন এটি প্রেজেন্ট পার্টিসিপল, তো এটি প্রেজেন্ট পার্টিসিপল হলেও কিন্তু এটি পিপুলকে ডেসক্রাইব করছে, সেজন্য কিন্তু এটি মানে পার্টিসিপল, তো সাধারণত পার্টিসিপল যেটি সেটি অ্যাডজেক্টিভকে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। সে দেখুন এখানে পিপল লিভিং ইন লন্ডন এটা প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি এবং এটি সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে। তো দেখুন লিভিং ইন লন্ডন এটা প্রেজেন্ট পার্টিসিপল, লিভ একগুচ্ছ শব্দ এবং ভার্বের সাথে আইএনজি, এবং এটি অবশ্য অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি পার্টিসিপল যদি লেখা থাকে তাহলে পার্টিসিপল ফ্রেজটা দিতে পারেন, কিন্তু মূলত যদি পার্টিসিপল ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকে তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজটা দেওয়া ভালো হবে, কারণ এটি ফাংশনালি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। লন্ডনে বসবাসরত লোকের বাক স্বাধীনতা রয়েছে। আমরা যদি এই লিভিং ইন লন্ডন এই শব্দগুচ্ছটা যদি উঠায় দিই তাহলে থাকতেছে লোকজনের বাক স্বাধীনতা আছে, কিন্তু আরও স্পেসিফিক করে বলা হচ্ছে কোন লোকজনের, যে পিপুল ইন লিভিং ইন লন্ডন, লন্ডনে বসবাসরত লোকের। তাহলে এই যে পিপুল ইন লিভিং ইন লন্ডন এটি হচ্ছে পিপুলকে ডেসক্রাইব করছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে এবং সেটি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো কাজ করছে। অ্যাডজেক্টিভ ফ্রেজ দিলেও হবে প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু যখন প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ ফ্রেজ যখন থাকবে অপশনে তখন কিন্তু অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ দিতে হবে।
যদি এটি প্রেজেন্ট পার্টিসিপল, লাউডলি নকিং অ্যাট দ্য ডোর হি ডিমান্ডেড অ্যাডমিশন, এটা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল লাউডলি নকিং অ্যাট দ্য, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। লাউডলি নকিং অ্যাট দ্য ডোর মানে দরজায় উচ্চস্বরে নক করে সে অ্যাডমিশন চাইলো, মানে প্রবেশাধিকার চাইলো। তাহলে যদি এটি কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটি প্রেজেন্ট পার্টিসিপলের একটি ব্যবহার, এটি কিন্তু জিরান্ড নয়, প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ড সম্পর্কে একটি বিস্তারিত ক্লাস আপলোড করেছি খুব রিসেন্টলি, আপনারা সেটা দেখতে পারেন, প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের মধ্যে যে পার্থক্য। তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল এবং এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো কাজ করছে। নেক্সট, দ্য ম্যান বিটেন বাই দ্য পুলিশ ইজ আস্কিং ফর হেল্প, ফার্স্ট পার্টিসিপল। এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে সেটি নাউনকে আবার মডিফাই করছে, যে পুলিশের দ্বারা মার খাওয়া যে লোকটা সেটা সাহায্যের জন্য সাহায্য চাচ্ছে, আস্কিং ফর হেল্প সাহায্য চাচ্ছে। তাহলে এই বিটেন বাই দ্য পুলিশ এটা একটা ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ, এবং এই ফার্স্ট পার্টিসিপল ফ্রেজটি ম্যানকে ডেসক্রাইব করছে বলে এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। স্ট্রাকচারালি পাস্ট পার্টিসিপল ফ্রেজ, কিন্তু ফাংশনালি এটি কিন্তু হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক হি উড লাইক টু টক টু আস, কাজটি শেষ করিয়া, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভার্ব 3 পারফেক্ট পার্টিসিপল, কিন্তু এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারেন। হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক হি উড লাইক টু টক টু আস, পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভার্ব 3, কোনো কিছু করিয়া, যাইয়া, খাইয়া, পড়িয়া। তো কাজটি শেষ করে তিনি আমাদের সাথে কথা বলবেন। কখন কথা বলবেন? কাজটি শেষ করে, কখন দিয়ে উত্তর পাওয়া যাচ্ছে, সেজন্য এটা স্ট্রাকচারালি এটি পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার, পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচার, কিন্তু ফাংশনালি কিন্তু এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখবেন ইনফিনিটিভ ফ্রেজের বিস্তারিত আলোচনা। ইনফিনিটিভ ফ্রেজ, যে শব্দগুচ্ছ ইনফিনিটিভ টু প্লাস ভার্ব এবং এটা নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের ভূমিকা পালন করে। তো দেখুন, টু প্লাস ভার্ব 1 দিয়ে একগুচ্ছ শব্দ, এবং এই একগুচ্ছ শব্দ কিন্তু নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের ভূমিকা পালন করে, সেটি হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। দেখুন, অ্যাজ আ নাউন, যখন নাউন হিসাবে থাকবে তখন এটি এরকম হবে যে টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ মাই হ্যাবিট, এটা কিন্তু অ্যাজ এ সাবজেক্ট, টু ওয়াক ইন দ্য মর্নিং, তাহলে কিন্তু এটা নাউন ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে স্ট্রাকচারালি ইনফিনিটিভ ফ্রেজ, টু ওয়াক ইন দ্য মর্নিং, টু প্লাস ভার্ব 1 দিয়ে শুরু হয়েছে এবং একগুচ্ছ শব্দ, তাহলে এটা গঠনগতভাবে এটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলবো, কিন্তু ফাংশনালি এটি হয়ে যাবে নাউন ফ্রেজ, কারণ এটি সাবজেক্টের স্থানে বসেছে। সাবজেক্টের স্থানে শুধুমাত্র নাউন বসে, আর সাবজেক্টের স্থানে যদি একগুচ্ছ শব্দ থাকে, সেটি জিরান্ড হোক, নাউন হোক, যাই হোক, সেটি হয়ে যাবে নাউন ফ্রেজ। তাহলে টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ মাই হ্যাবিট, অ্যাজ এ সাবজেক্ট, সেজন্য এটি নাউন ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ স্ট্রাকচারালি কিন্তু হয়ে যাচ্ছে ফাংশনালি নাউন ফ্রেজ। He wants to make a good result in the exam as an object. অবজেক্ট হিসাবে থাকলেও তো সেটি নাউন ফ্রেজ। আপনারা দেখেছেন কমপ্লিমেন্ট হিসাবে, হিজ এম ইজ টু বি এ ডক্টর, এটা কমপ্লিমেন্ট হিসাবে বসেছে, সেজন্য এটি নাউন ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ স্ট্রাকচারে গঠনগতভাবে ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে, ভার্ব 1 রয়েছে, সেজন্য এটাকে ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু এর কাজ করছে কিন্তু নাউনের মতো, কারণ কমপ্লিমেন্টের স্থানে শুধুমাত্র নাউনই বসতে পারে, কমপ্লিমেন্টের স্থানে, সেজন্য অ্যাডজেক্টিভও বসতে পারে, সেটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, কিন্তু নাউন সাধারণত বসে কমপ্লিমেন্টারি স্থানে, সেজন্য কমপ্লিমেন্টারি স্থানে একগুচ্ছ শব্দ সেটা যদি ইনফিনিটিভ থাকে, তাহলে সেটিই বুঝবেন যে কমপ্লিমেন্ট হিসাবে সেটি নাউন ফ্রেজ। এখন দেখুন, অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে, যেমন উইল ইউ প্লিজ শো মি দ্য বেস্ট ওয়ে টু ডু দ্য সাম, তো তুমি কি আমাকে দয়া করে এই অঙ্কটি করার সবচেয়ে ভালো মাধ্যম কি আপনি আমাকে বলবেন? তো দেখুন, এই যে টু ডু দ্য সাম, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এটা ওয়েকে মডিফাই করছে। কি উপায়?
অঙ্কটি করার উপায়, অঙ্কটি করার উপায়, সেজন্য এই টু ডু দ্য সাম ইনফিনিটিভ ফ্রেজ স্ট্রাকচারালি কিন্তু এটি কাজ করছে, আবার ওয়েকে মডিফাই করছে। ওয়ে যেহেতু নাউন সেজন্য টু ডু দ্য সাম এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার হি ডাজন্ট হ্যাভ চেয়ার টু সিট অন, হি ডাজন্ট হ্যাভ এনি চেয়ার, এনিটা মিসিং হয়েছে, হি ডাজন্ট হ্যাভ এনি চেয়ার টু সিট অন, তো টু সিট অন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। হি ডাজন্ট হ্যাভ এনি চেয়ার বা এ চেয়ার হবে। তো দেখুন এখানে এই টু সিট অন এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, কারণ বুঝতে পারছেন বসার চেয়ার নেই, তার কোনো বসার চেয়ার নেই। তো এই টু সিট অন কিসের চেয়ার, কিসে বসার চেয়ার, তখন এই চেয়ারকে আসলে এই ইনফিনিটিভ মডিফাই করছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভের কাজ করছে বলেই সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, একগুচ্ছ শব্দ হয়ে। তারপর দেখুন ডু ইউ হ্যাভ এনি উইলিংনেস টু হেল্প হিম, তোমার কি তাকে সাহায্য করার কোনো ইচ্ছা আছে, তাহলে টু হেল্প হিম এটা কাকে ডেসক্রাইব করছে, উইলিংনেসকে ডেসক্রাইব করছে, ইচ্ছাকে, সেজন্য উইলিংনেস হচ্ছে এখানে নাউন, সেজন্য টু হেল্প হিম হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখুন অ্যাজ অ্যান অ্যাডভার্ব, তো ইনফিনিটিভ ফ্রেজ অ্যাডভার্ব হিসেবেও কাজ করতে পারে, যেমন মাই ব্রাদার হ্যাজ গন দেয়ার টু ডু আ জব, যদি আমরা প্রশ্ন করি যে কেন, আমার ভাই সেখানে গিয়েছে একটি চাকরি করতে, তাহলে কেন গিয়েছে, একটি চাকরি করতে, একটি চাকরি করতে উদ্দেশ্য, সেজন্য গনকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করছে, কেন গিয়েছে, কেন গিয়েছে একটি চাকরি করতে, হোয়াই, সেজন্য টু ডু এ জব এটা কিন্তু অ্যাডভার্বের মতো কাজ করছে, সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর গঠনগতভাবে এটা ইনফিনিটিভ ফ্রেজ। হি ইজ ওয়ার্কিং হার্ড টু সাকসিড ইন লাইফ, সে কঠোর পরিশ্রম করছে জীবনে সফল হতে, কেন জীবনে সফল হতে, সেজন্য এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। স্ট্রাকচারালি ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে ভার্ব ওয়ান। তারপর দেখুন ধরুন হি ওপেন দ্য বক্স টু সি দেয়ার অ্যাক্টিভিটিস, হি ওপেন দ্য ডোর, তিনি দরজাটা খুললেন টু সি দেয়ার তাদের কর্মকাণ্ড দেখতে, কেন খুললেন, কেন দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটি হয়ে যাবে অ্যাডভার্বিয়াল অ্যাডভার্ব এবং একগুচ্ছ শব্দ বলে ফ্রেজ, সেজন্য হি ওপেন দ্য ডোর, তিনি দরজাটা খুললেন টু সি দেয়ার অ্যাক্টিভিটিস, তাদের কর্মকাণ্ড দেখতে তিনি দরজাটা খুললেন। আমরা কেন দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি যে কেন, তাদের কর্মকাণ্ড দেখতে, উদ্দেশ্য, পারপাস বা কেন, সেজন্য টু সি দেয়ার অ্যাক্টিভিটিস এটা হচ্ছে অ্যাডভার্বের মতো কাজ করছে এই শব্দগুচ্ছ, সেজন্য এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা যাবে, আর এটা ইনফিনিটিভ অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা যেতে পারে। তো দেখুন ইনফিনিটিভ কিন্তু এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো বা অ্যাডভার্বিয়ালের মতো কাজ, অ্যাডভার্বের মতো কাজ করছে বলে একগুচ্ছ শব্দকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব ইনফিনিটিভ অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ইনফিনিটিভ ফ্রেজ বলা যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এই ক্লাসটি শেয়ার করেন তাহলে আরও সুন্দর সুন্দর ক্লাস আপলোড করব। যদি এই জাতীয় ক্লাস থেকে যদি মনে করেন যে অন্য কেউ এই ক্লাস দেখে উপকৃত হতে পারে, অবশ্যই তাকে জানাবেন, এটা আপনার রেসপন্সিবিলিটি। তো ভিউয়ার্স, থ্যাঙ্কস আ লট এগেইন ফর ওয়াচিং দিস ক্লাস।